স্পেস। আচ্ছা এটা কি করছে? এটা আমি। রায়হান। হ্যাঁ আচ্ছা তো তুমি, তোমার তো বললাম আগে করতে। আচ্ছা দেখাও তারপরে যাকে একজন একজন দেখাবা, ঠিক আছে? যাই হোক, হ্যাঁ দেখাও, তুমি কি কি করছো সেটা একটু দেখাও। পেজ আচ্ছা খুলে ওই খুলে লিংকে যাও। স্কুইজ দেখাই, ওই স্কুইজ দেখাইছি। হ্যাঁ স্কুইজ পেজ দেখাইছো দেখলাম, কিন্তু ওইভাবে না করে লিংকে যাব। লিংকে যাবা। হ্যাঁ লিংকে গেলে আমরা দেখবো ভালো পেজটা। তারপরে কি কি জিনিস ইমপ্রুভ করা যাইতো, কি কি ভাবে কাজ করা যাইতো সেইগুলো একটু আমরা আলোচনা করবো। এতে কি হবে, ডিজাইন স্কিলটা একটু মনে করো যে ইয়ে করবে, কনসেপ্ট গুলো চেঞ্জ হবে, বেশ সুবিধা হবে তাতে। আচ্ছা ওই যে ইয়ার লিংকটার ডান পাশে দেখো একটা আইকন আছে, যে এটা ক্লিক করো। হ্যাঁ এটাতেই ক্লিক করি। কোনটা? লোড হইতে আচ্ছা আচ্ছা হুম সবকটা একসাথে দিতেছি। বলো। দেখতে পান হুম এই হচ্ছে স্কুইজ স্পেস, এটা অপশন। হ্যাঁ অপটিন পেজ। আছে সেল স্পেস। আচ্ছা সো অর্ডার ফ্রম। হুম এই আপসেল, আপসেল। আচ্ছা ডাউন সেল, ডাউন সেল। এই অর্ডার কনফার্মেশন। অর্ডার কনফার্মেশন। ওকে ফাইন। আচ্ছা খুব সুন্দর হয়েছে, কিন্তু এখন যেটা আমি সমস্যা মনে করতেছি সেটা হচ্ছে যে কালার কম্বিনেশনে তোমাদের আরেকটু উন্নত হতে হবে। তারপরে হচ্ছে গিয়ে যে একটা সেকশন থেকে আমি তোমার যা বলি সেটা শোনো, তুমি বলার দরকার নাই। আর এই উইন্ডো থেকে ইয়ে করো, যে উইন্ডোতে অন্য উইন্ডোতে যাও। হ্যাঁ এর একটাই থাকো। আচ্ছা যেটা বলছিলাম যে কালার ইমপ্রুভ করা লাগবে, এই যে একটা ব্যাপার, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা জিনিস হচ্ছে গিয়ে যেটা, সেটা হচ্ছে গিয়ে যে একটা সেকশনের সাথে আর একটা সেকশনের যে স্পেস, তারপরে মানে একটা এলিমেন্টের সাথে আর একটা এলিমেন্টের একটা স্পেস, এটাতে অনেক কিছু ইমপ্রুভ করা লাগবে। মনে রাখতে হবে যে কোনো পেজ যখনই ডিজাইন করো দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে গিয়ে সিম্পলিসিটি, ঠিক আছে? পেজটা সিম্পল হবে, অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, ঠিক আছে? একটা কথা আছে, সিম্পল ইজ দ্য বেস্ট। এটা হচ্ছে গিয়ে সিম্পল জিনিস সবসময় ইউজার ফ্রেন্ডলি হয়, এই যে একটা জিনিস। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে সবসময় মনে রাখতে হবে যে আমি যে কাজটা করতেছি এটা যে ইউজার যারা দেখবে, ঠিক আছে, তারা সেটাকে কিভাবে মানে ইন্টারেক্ট করতে পারবে সেই পেজটার সাথে বা আমার কাজটার সাথে, এই দুইটা জিনিস খুব মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জন্য কালার এবং স্পেসটা, এই দুইটা জিনিস যদি ঠিকঠাক থাকে তাহলে একটা মানে নর্মাল পেজও দেখতে অনেক সুন্দর হবে, একটা ছোট পেজও দেখতে অনেক সুন্দর হবে, ঠিক আছে? কালারটা যেমন এমন না মনে হয় যে তুমি করছো খুব বিজি, এমন না মনে হয়, ঠিক আছে? খুব বিজি হইলে সেটা একই ক্লায়েন্ট পছন্দ করবে না, আর সেই কাজগুলো তুমি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে না। এটা মনে রাখতে হবে। এই জন্য যে কালার প্লাস হচ্ছে গিয়ে স্পেস, এই দুইটা জিনিস খুব মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো পেজ ডিজাইনটা সুন্দর করার জন্য, ঠিক আছে? এই আর হচ্ছে গিয়ে যে আমি যে ইমেজগুলো ইউজ করব, সেই ইমেজগুলো কোনখানে কোনটা ইউজ করছি সেটার সাইজের একটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যেন পারফেক্টলি সেটা সাইজ হয়। ক্লায়েন্ট অনেক সময় আমাদেরকে পারফেক্ট সাইজের ইমেজ দিতে পারে না, তার কাছে নাই, বা সে নর্মাল ভাবে তার কাছে র ইমেজ আছে সেটা পাঠাই দিছে,
তো সেটাকে সাইজ টাইজ করে ঠিকঠাক মতো ইউজ করা। তারপরে ক্লায়েন্ট হয়তো তার কালার কম্বিনেশন আমাদেরকে বলে দিছে যে আমার এই কালার ইউজ করবা। এখন কিন্তু একটা লম্বা সেলস পেজ, যেটা আমরা লং ফর্ম সেলস পেজ বলি, তো সেটাই কোনখানে কি কালার ইউজ করবা নর্মালি ক্লায়েন্ট সেটা কিন্তু আমাদেরকে বলে দেয় না বেশিরভাগ ক্ষেত্রেই। হ্যাঁ, কোনো কোনো ক্লায়েন্ট হয়তো বলে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ক্লায়েন্ট বলে দেয় না। সেক্ষেত্রে তার সেই কালার কম্বিনেশন যেটা, তার ব্র্যান্ড কালার যেটা, সেটা ইউজ করে আমরা হচ্ছে গিয়ে বেস্ট একটা পেজ যাতে ডিজাইন করতে পারি, একটা প্রফেশনাল লুকিং ডিজাইন আমরা করতে পারি, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি সবার জন্যই বলছি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, যে কোনো ডিজাইন করতে গেলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, বিশেষ করে ল্যান্ডিং পেজগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, ওয়েবসাইট বা যাই বলি আমরা। এরপর নয়নদা এখন আপনারটা দেখান একটু দেখি। হ্যাঁ দাদা, আমি তো দুর্বল, তো আমারটা তো দেখতে ভালো হয় না, আজকে সবারটাই দেখবো, বুঝছেন। আমি আজকে ক্লাস নেওয়ার চেয়েও এটা একটু বেশি ইম্পর্টেন্ট মনে করি, কারণ আপনারা যে কাজগুলো করতেছেন এগুলা না দেখলে ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা নিয়ে একটু আলোচনা হলে ভালো হবে। এই যে এখন যেটা শো করতেছে, দেখি যাবে আগে কাইতে ফেলবে তারপরে, নাকি আমি? আপনি শেয়ার দেন। আচ্ছা, আমি শেয়ার দিলাম। এখন রায়হান, তোমার শেয়ারটা অফ করে দাও। আমি তো বাড়ি যাইতে পারতেছি না, তাহলে কাটতে হবে কোন জায়গা দিয়ে? আপনি শেয়ার করেন, আপনি শেয়ার করেন স্ক্রিন। আমি স্ক্রিন শেয়ার দিলাম তো। হ্যাঁ, তাহলে আপনার রায়হানের শেয়ার দেখা যাইতেছে। রায়হানের শেয়ারটা কেটে দিতে বলছিলাম। আমার টপ করছি। তোমারটা অফ করছো? হ্যাঁ, ঠিক আছে। ওইটা তো দেখতেছি হেমায়েত ভাই। না না, সমস্যা নেই। হ্যাঁ, হিমায়ত ভাই তো দেখাই হ্যাঁ। যাচ্ছে। আমি তো আমারটা তো অফ করা। নিচে একটা নাও, নিচে বারে একটা আপলোডের মতো আছে, হ্যাঁ আইকন আছে, ওইটাই করলে দেখো শেয়ারের অপশন আছে। 3 ডটে বাম পাশে হ্যাঁ, ওই জায়গায় দিলাম। তারপরে ওই জায়গায় আপলোডে ওটা কি শো করে? ওটা হলো ইওর এন্টার স্ক্রিন, কোনটা প্রেজেন্টে? হ্যাঁ, ইওর ইন্টার স্ক্রিন দিলাম তো। তো এখন যে স্ক্রিনটা দেখা যায় এটা কার? জানি না কার। ওইটা হেমায়েত ভাই, কিন্তু এ নিজেও এই যে আমার পেজ, এখানে আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটা এই উপরে উঠে এসেছে। এই ভিডিওটা এইখানে ছিল আমার, এইখানে মাউস প্যাডের এখানে, এখানে সেট হয়। এই মোটামুটি করতে চেষ্টা করছি। এটা সেলস পেজ। আচ্ছা, এখানে একটা ইমেজ ছিল, যে ইমেজটা আমার শো করে না, এই লেখাটা নিচে। আচ্ছা। এই বাকিটা এবার পেজগুলো আমাদের একটু সবগুলো একটু দেখান, আমি একটু সব পেজগুলো সবই দেখাই দেব। এই যে আপসেট পেজ। আচ্ছা, আপসেট পেজ। এই আপসেট পেজ শুরু করছি এটা ভাই সময়। আচ্ছা, অসুবিধা নেই। তারপর এই কনফার্মেশন পেজ থেকে দেখেন, না এটা হইছে কনফার্মেশন পেজ। এই যে তারপর একটা হইছে এই তো, এই কয়টাই করলাম পাঁচটা। আচ্ছা, আপনার যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে গিয়া আপনার পেজগুলা, আপনি জি। ধরেন এই পেজগুলো আপনি যে করছেন, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে পেজগুলা, কিন্তু সমস্যা যেটা, সেই পেজগুলা একটাও কিন্তু প্রফেশনাল না ডিজাইনটা। এখন এটা প্রফেশনাল প্রথম দিনেই হবে না, আস্তে আস্তে করতে হবে। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার যে পেজগুলো তৈরি করছেন সেগুলোয় যে টেক্সটগুলো আছে, সেই টেক্সটগুলো কিন্তু ইজিলি পড়া যাচ্ছে না। টেক্সটগুলো ব্যাকগ্রাউন্ডের কারণে, মানে এমন হয়ে গেছে যে ব্যাকগ্রাউন্ডের কারণে টেক্সটগুলো দেখা যাচ্ছে না। ঠিক আছে,
তো সেই জন্য আপনি যে ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন তার সাথে কালারের টেক্সট কালারেরও কিন্তু একটা চেঞ্জ আসবে, ঠিক আছে? টেক্সট কালারেরও একটা চেঞ্জ থাকবে আপনার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে সাথে। তো আপনি যদি সব কালো টেক্সট দিয়ে রাখেন আর ব্যাকগ্রাউন্ডও মনে করেন একটা কালো দিয়ে রাখেন, তাহলে কি হবে? কিছু দেখা যাবে? তাতে পুরো জীবন অন্ধকার হয়ে যাবে, মানে পেজের আর কি, আপনার আমার না, ঠিক আছে? তো এটা করা যাবে না। যেমন আপনি ওই অন্য পেজে যান, এবার দেখেন আপনি পড়েন তো কি লেখা আছে, গেট দিস এক্সক্লুসিভ ওয়ান টাইম অফার। এটা কি নরমালি পড়া যায়? না, এরপরে নিচে যে কিছু লেখছেন আপনি, কালো কালো দু একটা অক্ষর দেখা যায়, এখানে এই যে হ্যাঁ, এখানে এটা কি পড়া যায়? সুতরাং আপনার টাকা দিয়ে কেউ এই পেজ নেবে কিনে? নেবে না, ঠিক আছে? এটা আপনি করতে পারবেন না। আর ব্যাকগ্রাউন্ডটা যেমন একটু যদি আপনি ইয়ে করে দিতেন, ব্লার করে এই দিতেন। এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার মুড়োমুড়ি থাকার কথা, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা শুধু আমার এইখানে আছে। এইটা কি কারণটা? মুড়োমুড়ি না, কথাটা হচ্ছে গিয়া মানে পুরোপুরি মানে পুরো পেজে থাকার কথা। হ্যাঁ, বুঝতে পারছি। আর এই ভিডিওটা থাকার আচ্ছা, কথা আমার। আর একটা জিনিস যেটা আপনি যে ছবিগুলো ইউজ করছেন, সেই ছবিগুলোর যে আপনার কি বলে হাইট উইথ ঠিক নাই, ছবিগুলো দেখতে খুব আগলি, এই যে এক। আর হচ্ছে কি মনে করেন এই যে কালারের, যেমন আপনি একটা কি ব্লু রঙের ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন, তার উপরে একটা লাল কালারের টেক্সট দিয়েছেন, টেক্সট কিন্তু পড়া যাচ্ছে না, ঠিক আছে? এটা খুব মানে এই, তারপরে হ্যাঁ হ্যাঁ এটাই, এটা এবং ম্যাক্সিমাম এই, ঠিক আছে? টেক্সট গুলো পড়া যাচ্ছে না। এরপরে কি বলবো, মানে এই রাখছেন একটা করে আর কি, হয়েছে ভালোই হয়েছে, কাজ করছেন, এটা সবচেয়ে বড় কথা, ঠিক আছে? সুন্দর আস্তে আস্তে করা যাবে। তারপরে এই যে বাম দিকে যে ইমেজটা ইউজ করছেন, এই যে চারটা মানুষের যে ইমেজটা, ঠিক আছে? এটা তো আপনি হয়তো একটা পুরো স্ক্রিনশট নিয়ে ওইখানে জাস্ট বসাই দিয়েছেন, এইভাবে দিলে হবে না আর কি। এই যে এইটা স্ক্রিনশট দিছি, হ্যাঁ। এইটা স্ক্রিনশট দিছি। হ্যাঁ, ও তো দেখলেই বোঝা যায়, ঠিক আছে? এইটা ওরকম সুন্দর হয় না। তারপরে আপনি যান নিচের দিকে আরো, এইটা নিচের দিকে সেটা। হ্যাঁ, এটা নিচের দিকে যান আর একটু। আচ্ছা, এবার থামেন একবার এটা যাবেন। এইখানে আসে। এই যে ইমেজটা, এই পাশের যে ইমেজটা দেখেন, ইমেজগুলোর আপনার লেআউট একটারও ঠিক নেই। ওই একটা বড় তো আর একটা ছোট, আর একটা ডান দিকে তো আর একটা বাম দিকে, এরকম না। আপনি একটা প্রফেশনাল পেজ যখন দেখবেন এরকম পাবেন না সেখানে, ঠিক আছে? তারপরে আর একটা যেটা করছেন, এই যে গুড হেলথ গুড লাইফ, এটা হচ্ছে গিয়ে আপনি যে সাইট থেকে নিছেন তার ব্র্যান্ডিং শো করতেছে, হ্যাঁ ব্র্যান্ডিং পিসি শুরু করতেছে। হ্যাঁ, ওই যে আছে, ঠিক আছে? তো এরকম ধরনের ছবি ইউজ করা যাবে না, স্টক ইমেজ যেগুলা, ঠিক আছে? সেটা ইউজ করছেন, তো সেটা আবার কপিরাইটেড স্টক ইমেজ, সেই স্টক ইমেজ এরকম ইউজ করা যাবে না। তারপরে বাম পাশে উপরের দিকে যে একটা ছবি ইউজ করছেন, এই যে লার্জ কল টু অ্যাকশনের উপরে, হ্যাঁ এইটা, আপনার ছবি একটাও ভালো হয় নাই ভাই, ঠিক আছে? আরো সুন্দর ছবি ইউজ করতে হবে। এই তারপরে হ্যাঁ, এই সেকশনটা দেখেন, এই সেকশনটা এসে মনে করেন যে আপনার ওই যে তিনটে ছবি ইউজ করছেন, তিনটে ছবি যদি সমান হইতো তাহলে কিন্তু সুন্দর হইতো। একটা ছবি ডান পাশের ছবিটা কিন্তু ছোট, আবার মানে এক একটা এক এক রকমের ডিজাইন, ঠিক আছে? এরকম হলে দেখতে সুন্দর হয় না পেজগুলো। এই জিনিসগুলো আপনার ইমপ্রুভ করা লাগবে। তো সেক্ষেত্রে আপনি একটু মার্ক করে মানে ইয়ে করে রাখেন, নোট করেন যে কি কি জিনিস মেনলি আপনার সমস্যা হয়েছে। এক হয়েছে গিয়ে কালার কম্বিনেশন ঠিক নাই, তারপর হচ্ছে গিয়ে ইমেজ ঠিক নাই, ঠিক আছে? ফন্ট সাইজ ঠিক নাই। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই সেকশনটাই মনে করেন তিনটা প্যারাগ্রাফ, হ্যাঁ তিনটা প্যারাগ্রাফে তিন রকমের ফন্ট, ঠিক আছে? এরকম হবে না। একটা পেজের মধ্যে আমরা যখন একটা পেজ ইউজ মানে ডিজাইন করি, সেখানে আমরা চাইলেই যেখানে যেরকম খুশি ফন্ট সাইজ আমরা দিতে পারি না, দেখার সৌন্দর্যের কারণে। এক, দুই নম্বর হচ্ছে গিয়া যে আমাদের পেজগুলা, ঠিক আছে, সবসময় একই ফন্ট ইউজ করার চেষ্টা করব, তবে সর্বোচ্চ 2-3টা ধরনের ফন্ট আমরা এক পেজে ইউজ করতে পারি নরমালি আর কি। আমি চাইলে তো 100 রকমের ইউজ করতে পারি, 100 প্যারাগ্রাফ থাকলে 100 হেডলাইন থাকলে 100 রকমের ফন্ট, কিন্তু আসলে সেটা কিন্তু সুন্দর হবে না। তো নরমালি 2টা সর্বোচ্চ 3টা ফন্ট আমরা ইউজ করতে পারি একটা পেজ সুন্দর করার জন্য, ঠিক আছে? কারণ এক একটা ফন্টের ডিজাইন একরকম, এই যে এক। আর ফন্টের সাইজের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে আপনার পেজে যতগুলো হেডলাইন আছে সব হেডলাইনগুলোর ফন্ট আপনি সাইজ একই দেবেন। যতগুলো প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফের ফন্টগুলোর সাইজ একই দেবেন। যতগুলো মনে করেন যে বুলেট টেক্সট আছে
বুলেট পয়েন্ট আছে, সেই বুলেট পয়েন্টগুলো মানে ফন্টের সাইজ একই রকম দেবেন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস যেটা, যে একটা পেজে চাইলেই মনে করেন যে যেখানে যেমন খুশি কালার ইউজ করা যায় না, তাহলে দেখতে পেজটা খারাপ হয়। তো এই জন্য পেজে মনে করেন আমরা যে ব্র্যান্ডিং কালার বলতে আমরা বুঝি যেটা একটা ব্র্যান্ডের, ঠিক আছে, আপনার কিন্তু 100 রকমের কালার ইউজ করে না, এরা মনে করেন একটা স্পেসিফিক কালার ইউজ করে। আমি এইগুলোর আর একটু এক্সাম্পল দেখাবো, আমি সবার এগুলো দেখে নিই, তারপরে আমি নিজে একটা পেজ শেয়ার করে দেখাবো, যে সেখানে আসলে এক্সপ্লেন করার চেষ্টা করবো যে দেখেন এখানে কোন কনসেপ্ট কিভাবে তারা করছে। ঠিক আছে, আপনারা এটার স্ক্রিনটা অফ করেন, মোটামুটি দেখলাম আপনারটা, তবে কাজ করছেন এজন্য তো অবশ্যই ধন্যবাদ, আরো ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আলামিন স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ ঠিক আছে, সবাই হ্যাঁ আচ্ছা, এবার তোমারটা একটু দেখাও আমাদের, পেজগুলো খোলো, এই যে লিংকে ক্লিক করো, এই যে ডান পাশে দেখো একটা অ্যারো চিহ্নের মতো আছে, যে হ্যাঁ ওটা ক্লিক করলে, আচ্ছা আচ্ছা তুমি খুলে রাখছো, খুব সুন্দর। হ্যাঁ একটু স্ক্রল করে নিচে যাও, এটা অপটিন পেজ, বুঝতে পারছি। হ্যাঁ এটা অপশন পেজ। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে সেলস পেজ, এইটা সেলস পেজ যাও, এখানে স্ক্রল ভিডিও করো, রাখা আছে এই আর কি। হ্যাঁ সমস্যা নেই, যাও নিচে। আচ্ছা এই পর্যন্তই করছি। আচ্ছা, বাদ বাকি এর করো না, এই পেজটা আরো অনেক বেশি লম্বা ছিল, হ্যাঁ এটা অনেক বড়। অনেক বড়, তুমি করো না, যাই হোক অসুবিধা নাই। হ্যাঁ নেক্সট পেজগুলো যাও, আচ্ছা এটা হচ্ছে অর্ডার ফর্ম। হ্যাঁ এইটুকু, এখানে টাইম দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে, ওটা ভালো লাগবে না, আমি তো দেখি যে টাইম দেওয়া আছে। হ্যাঁ নেক্সট পেজে যাও। এইটা হচ্ছে আপসেল। হ্যাঁ আচ্ছা, নেক্সটে যাও। ওকে এইটা এইটুকুই। হ্যাঁ বুঝতে পারছি, তখন এই নেক্সটে যাও। থ্যাংক ইউ। এটা একদম ওইভাবে কিছু করতে, ওইভাবে কিছু কোনোটাই করো নাই। আর এখানে যে সেই দেওয়ার কথা ছিল তোমার থ্যাংক ইউ পেজে, যে ডাইনামিক এলিমেন্ট, সেটা দাও না তুমি, মনে হচ্ছে না দিছো। এই যে এখানে হচ্ছে ওটা শো করে। আচ্ছা, ওটা পারচেজ না করলে শো করবে না, ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে তোমার পেজগুলো তুলনামূলক সুন্দর হয়েছে, ঠিক আছে, ভালোই হয়েছে, কিন্তু মেইনলি ওই কালার কম্বিনেশনে এখনো আরো কাজ করা লাগবে। ঠিক আছে, যে তুমি একদম এক্সাম্পল দেখে দেখে ওইভাবে করার চেষ্টা করছো, যার জন্য কি হয়েছে, নিজে থেকে করলে আরো কিছুটা বোঝা যাইতো যে কোথাও সমস্যা বেশি আছে কিনা। ঠিক আছে, তারপরে নিজে থেকে যে কটা পেজ পরের গুলো করছো যেগুলো, সেগুলো কিন্তু কালারের কিছু কিছু সমস্যা আছে। ঠিক আছে, তো সেটা ফিক্স করতে হবে। হ্যাঁ দাদা, হ্যাঁ বলুন। এই যে কালো যে শেডটা উপরের, হ্যাঁ প্রথমে যে এখানে দেখেন একটু বাড়তি, দুই পাশে দুটো বাড়তি, ওইটা হয়েছে কেন? এটা করা যায় দাদা, ওটা ওই যে সেকশনের ভিতরে যে কলাম আছে, কলামের ইয়ে করে দিলে হাইট কম বেশি করে করা যায়, ভিতরে যে সমানও করা যাবে, যেরকম আছে এরকমও রাখা যাবে, অসুবিধা নেই, মানে করা যায়। কলমের জন্য বাটনের ওইনে যে এগুলো আছে, থিমগুলো আছে, এইটা ব্যবহার করছে বুঝলি? না ওটা সমস্যা নাই, বাটন ওইভাবে করছে, অসুবিধা নাই। তো মোটামুটি ভালোই হয়েছে যেটা হয়েছে। ঠিক আছে, এবার পরবর্তী আরেক বলবো। আরেকজনের যাওয়ারটা আগে আমরা আচ্ছা, অন্য একটা ফর্ম যেমন মেইলচিম, গেট রেসপন্স, এভার বা অন্য একটা প্ল্যাটফর্ম থেকে সেখানে তো করা যায়, আমাদের এই যে অপটিন পেজের যে এমবেড কোড নিয়ে আসা যায়। তুমি যদি সেই এমবেড কোডটা এক্সাক্ট নিয়ে এসে বসাও, সেক্ষেত্রে ফর্মটা কাজ করবে। কিন্তু যদি তেমন অনলাইনে সেই ফর্মটা ইনস্পেক্ট করে সেই কোড এনে যদি তুমি এখানে বসাও, তাহলে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা এই ফর্মগুলোর একটা হুক থাকে, সেই হুকটা যদি আমাদের পারফেক্টলি এখানে না আসে, তাহলে এই যে মানে ডাটা এখানে সাবমিট করবে, সেই ডাটাটা হচ্ছে গিয়ে তোমার ইয়েতে যাবে না, কি বলে যে আমাদের অটো রেসপন্ডারে যাবে না। এই যে একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে গিয়ে, তুমি ধরো ফর্মটা নিয়ে আসলা সেখানে, কিন্তু বাটন দিছো তুমি ক্লিক ফানেলের এখানে, তাহলে এই বাটনের সাথে এই ফর্মের কিন্তু কোনো কানেকশন নাই। সেক্ষেত্রে ইনফরমেশন সাবমিট করে বাটনে ক্লিক করলে কিন্তু আসলে কাজ করবে না। ঠিক আছে, এরকম সমস্যা হবে, যার জন্য ওটা করা যাবে না। যেহেতু ওদের নেটিভ ইন্টিগ্রেশন আছে, সেক্ষেত্রে আমরা ওইভাবে করব না, এই হচ্ছে কি ব্যাপার। ঠিক আছে, তো আমি এখানে দেখছিলাম অনেক সুন্দর একটা টেমপ্লেট, বুঝছেন, মানে পেজটা এই ওপেন পেজ, তো আমি ওইটা আর কি করতে পারি নাই, এই জন্য ভাবলাম যে ওইভাবে কোনো ভাবে করা যায় কিনা। আচ্ছা আমি ঠিক এখানে আছে, তো ওইভাবে ওরকম করা যায় না, করা যায়। ঠিক আছে, যারা একটু
প্রোগ্রামিং নলেজ থাকলে আবার করা যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে কিছু কাস্টম কোড করে করা যাবে, অসুবিধা নাই। যেটা করছো মোটামুটি ভালো হয়েছে, ঠিক আছে। তো পরে এখন হচ্ছে গিয়ে যেটা শামসু ভাই, আপনি কি কাজ করছিলেন? আপনি তাহলে একটু দেখান আপনাদের স্ক্রিন শেয়ার করে কি কি কাজ করছেন সেটা। এবারে আজকে শনিবারে আপনার ঠিক করতে দিয়ে আসছি, সকালে এখন কম্পিউটার দেয়নি। আচ্ছা, কম্পিউটার নষ্ট হয়ে গেছে, ওকে ফাইন, ঠিক আছে। তারপরে যেটা রিদুল কি করছিলা? কাকা হ্যাঁ, তুমি কি কাজ করছিলা? আমি ছোটখাটো একটা করছি, ওই মাঝে ওই যে ফাইজুল ভাইয়ের খবর পেলাম, তারপরে বাড়ি এসে বসে আর কাজ করে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তারপর মহিদুল আমার করছিলা? কাকা আমার সমস্যা আছে। জি বলুন। সমস্যা হচ্ছে যে আমার ওই ভিডিওটা কি করলে বুঝছেন, ভিডিওটা প্লে হয় না। আচ্ছা, জি করছি ভাই। তুমি কি দেখাতে পারবা যে ভিডিওটা প্লে হয় না, কিভাবে কোন সমস্যা হয়? একটু স্ক্রিন শেয়ার করে দেখাও। হ্যাঁ হ্যাঁ পারবো। কে স্ক্রিন শেয়ার? আচ্ছা, এটা মহিদুল শেয়ার করছে তাই তো? জি হ্যাঁ। আচ্ছা, এখন তোমার পেজগুলো আমাদের একটু দেখাও। এই গাড়টারাকে মহিদুল? জি জি, ওই নেট চলে গেছিল। আচ্ছা ঠিক আছে, এবার দেখাও যে তুমি কি করছো। এরকম এই যে এগুলো ইউজ করবে না, এই যে গাড়তারা আমরা এগুলো ইউজ করবে না। নরমালি তুমি এই যে কামিং সুন ভিডিও লিখে সার্চ দাও গুগলে, সেখান থেকে একটা নিয়ে ইউজ করবা, সেটা সুন্দর হবে, এটা দেখতে খারাপ দেখা যায়। তো এই যে আচ্ছা যাই হোক, ইউটিউবে ভিডিও দিচ্ছি কিন্তু এই জায়গায় নিচ্ছে না, বুঝতেছি না। তারপরে লাস্টে এটা দিছিলাম, ওইটাও ট্রাই করতে যে আধা ঘন্টা 1 ঘন্টা সময় গেছে। আচ্ছা আচ্ছা, তা এখন ভিডিও নিচ্ছে, এখন হচ্ছে? না, ওই যে আমাদেরই আপনার ভিজিল্যান্সের ভিডিও দিছিলাম ওই জায়গায়, বুঝছেন, আচ্ছা কিন্তু নিচ্ছিল না। লাস্টে ওইটা দিছি, আচ্ছা, অসুবিধা নেই। সামনে যা পাইছি। আমার নিউজিল্যান্ডে কোনো কোনোটাই নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাই হচ্ছে কি তোমার অর্ডার, এটা হচ্ছে আপনার অর্ডার ফর্ম, বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার আপসেল আচ্ছা আর ডাউন সেল, এটা একেবারে ছোট করছি। আর এটা হচ্ছে অর্ডার কনফার্মেশন। ডাউন সেলে এসে তুমি নিজেও ডাউন হয়ে গেছো আর কি, বুঝতে পারছি। আচ্ছা, জি ভাই, বলছি যে ডাউন সেলে এসে হ্যাঁ, তুমি এটা নিজেও ফাঁকি ডাউন দিছি ভাই। হয়ে গেছো আর কি। যাক, ব্যাপার না, তো মোটামুটি হয়েছে ভালোই, কিন্তু হ্যাঁ। সবারই কমন যে সমস্যা সেটা কিন্তু রয়েই গেছে, ওই একই ব্যাপার যে কালার কম্বিনেশন, স্পেস, এগুলো একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। তবে এগুলো কি, এগুলো একদিন 2 দিনে হবে না। যেমন এগুলো তো প্রথম দিকে করতেছো, এরকম পেজ তো আগে কখনো করো না, যার জন্য পেজ তৈরি করার যে আইডিয়া, তারপরে আরো কিছু বিষয় যেগুলা যে একটা পেজকে সুন্দর করার জন্য যে কিছু মানে ইয়ে থাকে, যে কিছু ব্যাপার থাকে, সেগুলোর সাথে হয়তো সবাই এরকম পরিচিত না। ভাই সেলফ পেজে মানে ভাই সেলফ পেজে আরো কি কি ডেভেলপ করলে একটু ভালো হবে? সেলস পেজটা এই যে, হ্যাঁ রাখো, এটাই থাকো। এই যে দেখো, যেমন ব্যাকগ্রাউন্ডের সাথে উপরে যাও, উপরে উপরে একটু আগে যে ব্লু ব্যাকগ্রাউন্ড যেখানে, না গ্রিন ব্যাকগ্রাউন্ড যেখানে ছিল, আরো উপরে, হ্যাঁ এই লেখাটা, হ্যাঁ যাও, হ্যালো, উপরে উপরে একটু উপরে যাও, আর উপরে, হ্যাঁ এই সেকশনটা, আর হ্যাঁ উপরে যাবো? এটা এটা, হ্যাঁ তুমি তো উপরে গেলে বেশি চলে যাও, আর নিচে গেলে বেশি নিচে চলে যাও। এর পরের সেকশনটা, পরেরটা, এইটা। আরে ওই যে সবুজ কালারের উপর লেখাগুলো বোঝা যাইতেছে না ওই জায়গায়। এইটা নিচে সবুজ কালার, এটা এই যে দেখো, এই যে গ্রিন কালারের উপরে ব্ল্যাক লেখা দেওয়ার কারণে লেখাগুলো পড়তে কতটা মনে করো অসুবিধা হয়। তো নরমালি আমাদের যারা কাস্টমার, যারা প্রোডাক্ট কিনবে, এদের তো মনে করো যে আমাদের এই প্রোডাক্টই তো সারা দুনিয়ায় একটা না, এরকম আরো অনেক আছে, কম্পিটিটরস আছে। তো সেক্ষেত্রে তোমার এটা দেখেছে, তার এত কষ্ট করে পড়ার তো মনে করো ওরকম বেশি নাই, দরকার নাই, ঠিক আছে। সেজন্য ভাই, যেটা বলছিলাম যে ইউজার ফ্রেন্ডলি করতে হবে, এটা হচ্ছে কি মেইন ব্যাপার, ঠিক আছে। এই ভাই, কালারের একটা উপরে কথা। সাদা দিলে সুন্দর হইতো। হ্যাঁ বলুন। ভাই ওই কোন কালারের উপরে মানে কোন কালারটা দিলে একটু ভালো হয়, এরকম যদি হালকা পাতলা একটু আইডিয়া এরকম দিতে কোন নিয়ম, তাহলে ভালো হতো। এরকম কোন নিয়ম, এরকম কোন কিতাব আমি আজ পর্যন্ত পড়ি নাই। এটা ব্যাপার হয়েছে কি, তুমি নিজেই চোখের দেখার উপরে একটা জিনিস ডিসাইড করবা, এসে এক,
2 নাম্বার হচ্ছে গিয়ে যে ওইটা তোমার একটু দেরি হবে ওইটা বলতে। ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকে সেটা, আর পরের ব্যাপার যেটা সেটা হচ্ছে গিয়ে যে তুমি কাজ করতে গিয়ে, ঠিক আছে, তুমি নিজেই মানে আস্তে আস্তে যখন আরো বেশি করবা, করতে 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 এই আইডিয়াগুলো নিজের ভিতরে চলে আসবে। তো যেহেতু নতুন, সেই জন্য ওই আইডিয়াগুলো ওরকম ভাবে এখনো নাই, ঠিক আছে, এখন ওইরকম মানে একটা জিনিস কি করতে গেলে অনেক কিছু খেয়াল করতে হয়, তো সেই সব কিছু খেয়াল তখনই হবে যখন তুমি সবকিছু জানবা। আর তখনই জানবা যখন তুমি বেশি বেশি কাজ করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, তখন করতে গেলেই সমস্যা তৈরি হবে, করতে গেলেই এটা আসবে সামনে, ওইটা আসবে সামনে, ঠিক আছে, না করলে ওইখানেই যেখানে আসো সেখানেই থেকে যাবা। এই জন্য বেশি বেশি করতে হবে। তা ওইটা করলে আস্তে আস্তে এই জিনিসগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমি আজকে যেটা বলছি যে এই সমস্যাগুলো হচ্ছে সেটা জাস্ট আলোচনা করার চেষ্টা করতেছি, সেটা জাস্ট মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে এটা পরবর্তীতে আর করবা না। কালারের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি একটা টেক্সট দিলাম, ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটার উপরে কি কালারটা দিলে সেটা চোখে তাড়াতাড়ি আসবে, সেটা মানে ফোকাস হবে সেটা, ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা। যাই হোক, হ্যাঁ, পরে আর কি বাকি আছে? যখন মাইক্রোফোন কিন্তু এই বুলেট দেখাই যায় না, বুলেট চিহ্নটা দেখাই যায় না। হ্যাঁ, বুলেটে যে গ্রিনের সাথে গ্রিন মিলে গেছে যার জন্য দেখা যায় না, ঠিক আছে। আচ্ছা মাসুম, তোমারটা দেখাও দিয়ে এবার। দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখো। আচ্ছা, এটা অপশন পেজ, আচ্ছা ওপেন পেজ, এটা সেলস পেজ, সেলস পেজ, আচ্ছা এখানে আমার একটু প্রবলেম আছে, যে জিনিসটা আমি চাচ্ছিলাম এইটা পুরোটা হোয়াইট করতে, কিন্তু এটা পুরোটা হোয়াইট তুমি এইভাবে করতে পারবা না, একটা সেকশনের ভিতরে এটা পুরোটা হোয়াইট করা যাবে না বাই ডিফল্ট। সেক্ষেত্রে তুমি যদি করতে চাও তো কোড লিখে তারপরে করা যেতে পারে, ঠিক আছে, আচ্ছা, নরমালি এছাড়া মানে না, মানে কোনো section- ডিফল্ট কোনো অপশন নাই। আচ্ছা এখানে একটা প্রবলেম যেটা হলো কি আমি চাচ্ছিলাম এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, না লেখা সেটাও হবে না, এটাও সেটা করা সেটা করতে চাইলে তোমার এইভাবে হবে না, ঠিক আছে। না, এটা এই ক্ষেত্রে তাহলে আমি কিভাবে এটা করলে করতে এটা পারবো? তুমি ওই যে বললাম না কাস্টম কোডিং, যেখানে যেরকম মনে করো বাই ডিফল্ট সিস্টেম আছে, তুমি তো এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড দিছো তাই তো, তাহলে হ্যাঁ, টেক্সটটা মনে করো যে যতটুকু আর উইথ আছে, ঠিক আছে, সেই এই ইয়ের ভিতরে এই কি বলে এটাকে, এই কলামের মধ্যে যতটুকু ওর উইথ আছে ও সেই পুরোটুকু নিয়ে নিছে, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি করতে পারতা যারা সেটা যে তুমি আলাদা আলাদা কলাম নিয়ে করতে পারো, যেমন লোগোর জন্য একটা কলাম নিছো, এই টেক্সটার জন্য একটা কলাম নিছো, এবারে বাকি যে নিচে আছে তার জন্য আর একটা কলাম নিছো, এবারে সব কলামগুলোর মনে করো যে হাইট সরি উইথ সেম দিছো, এবং উপরের মনে করো যে মার্জিন প্যাডিং 0 করে দিয়ে একটার সাথে একটা মিলাই দিছো, তাইলে তোমার এরকম হইতো। কিন্তু তাতে আর একটা সমস্যা আছে, সমস্যা হলো Background colour-টা। ব্যাকগ্রাউন্ড কালার শিফট ঠিক থাকবে, ওটার সুবিধা হবে না, কারণ ব্যাকগ্রাউন্ড তুমি সবগুলোই সাদা দিলা, ধরো 3টা কলাম নিছো, 3টে কলামের ব্যাকগ্রাউন্ড তোমার সাদা আছে, কিন্তু সমস্যা যেটা হবে তুমি একটা বর্ডার দিছো, চারদিকে সেই বর্ডারটা হ্যাঁ। পড়ছে, সেক্ষেত্রে তো ওইরকম ভাবে বর্ডারটা দিতে পারবে না, এটা হচ্ছে কি সমস্যা, বাদ বাকি ঠিকঠাক আছে। তাহলে ওই বর্ডারটা হলো গিয়ে হয়তো কাস্টমাইজ করে দিলে হতো, যে একদম উপরেরটা হলো গিয়ে না টপের ওরকম বর্ডার তুমি দিয়ে তাহলে তাইলে প্রত্যেকটা লেফট সাইড রাইট ওরকম না, সাইড আলাদা। হ্যাঁ ওইরকম আলাদা আলাদা করে দেয়া লাগবে। তো সেটাই যেটা হচ্ছে কি তোমার কাস্টম ভাবে, যেহেতু ওইরকম ভাবে করার সিস্টেম বাই ডিফল্ট নাই, সেটা করতে চাইলে তোমার নিজের বুদ্ধি খাটাইয়ে করতে হবে, আর যদি না পারা যায় তাহলে কাস্টম কোড করতে হবে, এছাড়া কোনো অপশন নাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পরের গুলো দেখাও। আচ্ছা এইটা আমার একটু সমস্যা হয়েছে, অর্ডার ফর্মটা এই যে আমি ওপেন করে রাখছি, এই জন্য এতক্ষণ সবে ঠিক ছিল, অর্ডার ফর্মটা রান হচ্ছিল, এগুলো অর্ডার ফর্মটা করছি আমি কাস্টমাইজ করছি, কিন্তু এই মুহূর্তে হলো যে এটার যদি আমি লোড দিচ্ছি তাহলে এরকম আসতেছে প্রিভিউতে সিএসএসটা ইয়া হয়েছে তোমার লোড হচ্ছে না, সিএসএস লোড হচ্ছে না, এজন্য ওরকম হয়েছে। আমি এই জন্য হলো গিয়ে ভাবলাম যে পাতে প্রবলেম হয়েছে কিনা, তো আমি পাতটা আবার কাস্টমাইজ করে মানে পাতটা করে দেখলাম, যে পাতও ঠিক আছে। পাতের কারণে অনেক সময় হয়, তুমি পাতটা চেঞ্জ করে আবার দেখতে পারো, সেক্ষেত্রে অনেক সময় ফিক্স হয়ে যায়। এখানে না, এখানে না, এখানে না, এই যে অর্ডার ফর্মের, ও আচ্ছা অর্ডার ফর্মের পাতা আসছে, হ্যাঁ ঠিক আছে যাও। হ্যাঁ পাবলিশ,
এটা চেঞ্জ করে দেখো, এটা চেঞ্জ না করলে এটার পাথ আরো চেঞ্জ করার কায়দা আছে তো সেখান এখান থেকে থেকে আপডেট করে দিলাম ফাইনাল স্টেপ। এখন দেখো হয় কিনা। কুকির কারণে হতে পারে। তারপরে তুমি এই যে কি করছো, ওই যে ডোমেইন অ্যাড করছো, ডোমেইনের এসএসএল পায় না, এই জন্য সমস্যা হতে পারে। এটা এই যে বাকিগুলো কিন্তু হলো কি ডোমেন এসএসএল আসে না, একটা রয়েছে দেখো নট সিকিউরড লেখা, এসএসএল এর কারণে এরকম সিএসএস মিসিং হতে পারে। আচ্ছা, তা এই ক্ষেত্রে আমি এটা কিভাবে solve করব? এসএসএল তোমার আগে ই করতে হবে, তুমি এসএসএল করার জন্য যাও সেটিংসে যাও, ফানেলের সেটিংসে না, তোমার ইয়ের সেটিংসে, ফানেলের সেটিংসে না, তুমি যাবা ক্লিক ফানেলের সেটিংসে, যেখানে ডোমেইন অ্যাড করছো সেখানে। আচ্ছা, অ্যাকাউন্ট সেটিংস, বাম দিকে নিচে স্ক্রল করো, দেখো লেখা আছে ডোমেইন। ডোমেইন ক্লিক করো, বাস। এবার ডোমেইন দেখছো তোমার এই সিকিউরড না, তুমি ডোমেইনে ডোমেইনে যে বাম দিকে দেখো এই যে তিনটে ডট আছে, ডান দিকে তিনটে ডট আছে, হ্যাঁ এই যে দেখছো ভেরিফাইড না ডোমেইনটা, নিচের দিকে যাও, আচ্ছা, যাও ঢোকো, হ্যাঁ হ্যাঁ, এবার নিচের দিকে যাও, দেখো এসএসএল একটা অপশন আছে, ওটা এক্সপ্লেন করো। এক্সপ্লেন করে এই যে দেখো লেখা আছে কি, ইউ উইল নিড টু ভেরিফাই ইউর ডোমেইন বিফোর ইউ, আচ্ছা ডোমেইন ভেরিফাই হয় নাই, তো তাই জন্য হচ্ছে। উপরে যাও, ভেরিফাই বাটনে ক্লিক করো, দেখো কি লেখা আসে। এবার ভেরিফাই হয়েছে, হ্যাঁ এবার যাও, এবার ঢোকো ভিতরে, ওখানে না ডোমেইনে ঢোকো, হ্যাঁ, domain এ ঢুকে। হ্যাঁ ডোমেইনে ঢোকো, তাও হয় না এরকম, এটা অন্যভাবে ফিক্স করতে হবে। এইগুলো আমি দেখাবো পরে তোমাদেরকে, ঠিক আছে? এটা তোমার ডোমেইন ঠিকঠাক মতো অ্যাড হয় না, যার জন্য এরকম ভাবে আসছে, ঠিক আছে? এটা পরে অন্যভাবে ফিক্স করা যাবে, এটা পরে দেখাবো, কারণ ওর জন্য তো ক্লাসই করা লাগবে আমাদের। আচ্ছা, পরের পেজগুলো দেখাও। আচ্ছা, ডাউন সেল এই সিএসএস মিসিং এর কারণে আমার রাইট সাইডের এটা চলে গেছে। হ্যাঁ বুঝতে পারছি, Pointer। ওটা ডোমেইন ইউজ না করলে তোমার অসুবিধা হতো না, ডোমেইনটা আচ্ছা, আর অফ করে দিলে ঠিক। এখানে হলো কি আমি এই সেম প্রবলেমটা হচ্ছে, আমি এটা চাচ্ছিলাম হলো কি ফুল উইডথ দিতে, না ব্যাকগ্রাউন্ড কালারটা রাখতে চাচ্ছিলাম এক সেকশনের ভিতরে পুরোটা রেখে। না সেটা হবে না। এটা হবে না, তাহলে আমার হলো কি আলাদা আলাদা সেকশন করে দেন, হ্যাঁ। তাহলে হলো কি এটা করতে হবে। হুম। আর এই জায়গাটা আমি আর একটা প্রবলেম ফেস করছি, সেটা হলো গিয়ে এই যে বর্ডার সাইডে হলো গিয়ে আমি একটু ফাঁকা রাখতে চাচ্ছিলাম, কিন্তু সেটা আমি পারছি না। না পারবা না। এটা কিভাবে তাহলে আমি যদি করতে চাই ওইভাবে, যে দেখা যাচ্ছে দুই কলাম থাকবে, মানে দুই সাইডে আমার এলিমেন্ট থাকবে, সেক্ষেত্রে আমি এই সাইডে বক্সটা হলো গিয়ে কিভাবে আমি করতে পারি এটা? বুঝলাম না, তুমি আবার একটু বলো তো বুঝে। না, এইটা আমি মানে সাইড থেকে আরেকটু জায়গা ফাঁকা রাখতে চাচ্ছিলাম। তা তুমি যে ই করে দাও, এই যে কি বলে, এই যে তোমার মেইন কলামের পেডিং বাড়াই দাও, লেফট রাইট পেডিং, তাহলে তো হয়ে যাবে। তাহলে হলো কি এই সেটটা আসতেছে না। আসবে, প্যাডিং বাড়াই দিলে আসবে না কেন? আর তুমি যদি 10 পিক্সেল প্যাডিং এসে 20 পিক্সেল দাও, তাহলে আর বাকি যে 10 পিক্সেল অ্যাড করছো সেই জায়গাটা তো ফাঁকা হবে। আচ্ছা, সেটা তাহলে ট্রাই করে দেখো, হয়ে যাবে। আচ্ছা, আমি বেশ কয়েকবারই করছি, হয়তো আমার প্যাডিং দেওয়া ভুল হয়েছে, এজন্য এটা হয় না। আর এই নিচে আমার একটা স্টেপ চলে আসছে, এইটার হলো গিয়ে এটা এই ব্যাকগ্রাউন্ড ইমেজের না, কিন্তু এই স্টেপটা আমি কোনোভাবে স্টেপটা একটা কারণে আসতে পারে যে তোমার যে সেকশনটা যতটুকু হাইট আছে তার চেয়ে ব্যাকগ্রাউন্ডটা মনে করো ছোট আছে, সেই জন্য ওই সাদা কালারটা ওইখানে শো করতেছে। এটা হতে পারে। আমি ব্যাকগ্রাউন্ড অথবা হতে পারে যেটা, যে তোমার এই যে কলামের নিচেই মনে করো যে একটা ইয়া আছে, তোমার একটা বর্ডার আছে, ঠিক আছে, হোয়াইট কালারের, সেটা হতে পারে। এটা দেখে ভিতরে দেখে বুঝতে হবে, একদম এই জায়গায় দেখে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করা একটু ইয়া হয়ে যায়। আচ্ছা, পরে যাও। ইমেজেরও তো হইতে পারে। না, আমি ইমেজের না, প্লাস হলো কি আমি বর্ডার দিয়ে এবং ক্যান্সেল করে আবার ট্রাই করে দেখছি, প্লাস হলো কি ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফুল হাইট। তুমি যদি বর্ডার একবার দিয়ে দেখো, শোনো, বর্ডার একবার দিয়ে দেখছো, এরপরে মনে করো যে সেটা থেকে গেছে, এরকম হতে পারে। আরেকটা কারণে তোমার ব্রাউজারের কুকিজের কারণেও হতে পারে, ঠিক আছে? এটার মাল্টিপল কয়েকটা কারণ আছে, স্পেসিফিক যে কোন কারণে হচ্ছে বলা যায় না, যে 5টা কারণ থাকলে কোন কারণে হচ্ছে সেটা স্পেসিফিক কিন্তু অনেক সময় বলা যায় না, এরকম ব্যাপার। আমি আর কি জাস্ট কারণগুলো একটু জানি কিছু। আচ্ছা, এটা হলো কি ডাউন সেল পেজ, এই এটা ডাউন সেল পেজ, এটা
অর্ডার কনফার্মেশন। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি হয়েছে, তুমি যেটা করছো যে একদম টেমপ্লেট দেখে দেখে এক্স্যাক্টলি সেটা করার চেষ্টা করছো, তো যার জন্য আর কি মোটামুটি এরকম হয়েছে। তো পরবর্তী থেকে আমাদের তো এখন সবার কাজে দেখা হয়ে গেছে, ঠিক আছে। তো পরবর্তী থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা আমার তো দেখা হয় না। আপনারটা আচ্ছা, আপনারটা আমি যে স্ক্রিন শেয়ার করে তারপরে দেখতেছি, দাঁড়ান। আমার সেলফ পেজটা একটু দেখতে হবে, তেমন হ্যাঁ, একটা আমি সমস্যা আছে। আমি আমার স্ক্রিন শেয়ার করে আপনারটা তারপরে দেখতেছি, তাইলে সমস্যা হবে না আশা করা যায়। স্ক্রিন তো শেয়ার, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তো আমার, তাই না? আচ্ছা, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে। আমি হচ্ছে সেলফ পেজটা ওপেন করেন তাহলে। হ্যাঁ, সেলস পেজ ওপেন করতেছি। এইটা তাই তো? হ্যাঁ দাদা, এইখানে যে সমস্যাটা আমার হয়েছে, আমি ভালো হয় না যে ঠিক আছে, কিন্তু ওই যে পিছনে যে ব্যাগে যে না ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা, হুম, ইমেজটা কখনো কখনো দাঁড়াই থাকবে, আর কখনো কখনো দেখা যায় উপর দিয়ে লেখা চলে যায়, মানে ওইটা স্থির থাকে। আবার অনেক সময় ওইটার সাথে সাথে যে রান করে, এই জায়গায় কোন জায়গায় এই সিস্টেম গুলো, এই জিনিসটা আমি কোনো জায়গায় আবিষ্কার করতে পারিনি। বুঝি না দাদা, আবার একটু বলবেন, বুঝি না। এই যে লেখাগুলোর পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে পিকচারটা দেওয়া আছে, ইমেজটা দেওয়া, হ্যাঁ হ্যাঁ, এই ইমেজটা অনেক সময় দেখা যায় উপরে লেখাগুলো ইমেজটা দাঁড়াই থাকে, উপর দিয়ে লেখাগুলো ভাইসা ভাইসা চলে যায়। আবার অনেক সময় দেখা যায় যে পুরো স্ক্রিন সহই মানে ওই পিছনের ব্যাকগ্রাউন্ড সহ উপরে লেখাগুলোও যায়। মানে এই এই সিস্টেমটা কোন জায়গায়? মানে আপনি কি এই যে স্লাইডারের কথা বলতেছেন, যে স্লাইড হয় লেখা? হ্যাঁ, স্লাইড হয়, হ্যাঁ স্লাইড হয় যেটা। আচ্ছা, এই যে এবার হচ্ছে গিয়ে ক্লিক ফানেলের মধ্যে বাই ডিফল্ট কোনো স্লাইডারের ফাংশন নাই, স্লাইডার তৈরি করা যায় না। সেক্ষেত্রে তাইলে স্লাইডার তারপরেও তো অনেকে ইউজ করে ক্লিক ফানেলের পেজে, সেটা হচ্ছে কাস্টম কোডিং করে তারা করে, কিন্তু বাই ডিফল্ট ক্লিক ফানেলের তাহলে স্লাইডার নাই। ভাই এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে সে যে প্রবলেমটার কথা বলছে, প্রথমে আমিও এই প্রবলেমটা করছি। সেটা হলো কি, ব্যাকগ্রাউন্ডটা যদি হলো কি আপনার ফিক্সড করে না দেওয়া হয়, তাহলে হলো কি ব্যাকগ্রাউন্ডটা থেকে যায় এক জায়গায়, কিন্তু হলো কি উপর থেকে হলো কি আপনার কন্টেন্ট গুলা আপ ডাউন করে। ওটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড যদি তুমি ই করে দাও, স্টিকি ব্যাকগ্রাউন্ড ইউজ করো, ফিক্সড হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড stick। ইউজ করে দাও, সেটা আবার অন্য জিনিস, সেটা স্লাইডার না। না ওই Slider- আর যেটা প্রবলেম হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা আমারও এরকম প্রবলেমটা হয়েছিল। হ্যাঁ, মাসুম ভাই যেটা বলছেন এইটাই, আমি ওইটাই মানে স্লাইড বুঝি না আমি এখন পর্যন্ত। তাহলে ও আচ্ছা, তাইলে তো আপনি স্লাইড না বুঝলে তো ব্যাপার না। আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়ান এক মিনিট। ধরেন এইটা কেটে দিলাম, এইখানে Slide দেখাই। কেটে বুঝান। হ্যাঁ, ওটা স্লাইডার না। আপনি যেটা হ্যাঁ, এটা slide। স্লাইডের একটা জিনিস, আর মাসুম যেটা হ্যাঁ। বলছে সেটা অন্য আরেকটা জিনিস। যেমন আমি এখানে আপনাদেরকে দেখাই সেটা। আমাকে মুরব্বী যেন কি যেন বোটকাট দিল কই। আচ্ছা আমি দেখাইতেছি দাদা, একটা মিনিট সময় দেন, আমি একটা ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করি, তারপরে সেটা দিয়েই দেখাই ডাইরেক্ট। আচ্ছা ধরেন আমি এই সেকশনটাকে ফুল উইডথ করি আগে, এটা মিডিয়াম আছে, আমি করলাম ফুল পেজ করে এই সেকশনের আমি দেব একটা ব্যাকগ্রাউন্ড, যে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছেন সেটাই দেব। হ্যাঁ, আচ্ছা এবার কথা হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের দেন কয়েকটা ফাংশন আছে। এই যে এইখানে খেয়াল করেন, ফুল উইথ প্যারালাক্স, ফুল সেন্টার প্যারালাক্স। আমি হ্যাঁ, এই জায়গাটাই বুঝি না। এই ফুল সেন্টার প্যারালাক্স যদি দিয়ে দেই, এবার কি হবে, আমি এটার প্রিভিউ করি। এবার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে এটা কিছু লিখে সেভ করি। এবার আমি যদি এই পেজটাকে প্রিভিউ করি, তাহলে কি হয় দেখেন, আমার ব্যাকগ্রাউন্ডটা এবার ফিক্স থেকে যাবে, কিন্তু আমার উপর থেকে টেক্সটটা চলে মানে ইয়া হচ্ছে, স্ক্রল হচ্ছে, দেখছেন আমি। হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই এখন এই এইটা সমস্যাটা আমারও হয়েছিল। এটা সমস্যা না, এটা কোনো সমস্যা না, সমস্যা নেই, এটা একটা design, এটা ফাংশন, কাজ। এটা একটা সমস্যা না, এটা হচ্ছে একটা ফাংশন। যদি কোনো ক্লায়েন্ট চায় যে আমার ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড থাকবে, ফিক্সড, ঠিক আছে, আর এটাকে প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড বলে, ঠিক আছে। আপনারা প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড লিখে গুগলে সার্চ করলেই দেখবেন যে এরকম জিনিস দেখায় তারা। যাই হোক, মূল কথা হচ্ছে কি, এখানে ব্যাকগ্রাউন্ড গুলোর অনেকগুলো অপশন আছে, যে আমি কি ধরনের চাচ্ছি, ঠিক আছে। আমি কখনো চাই যে একটা ব্যাকগ্রাউন্ড আমার ছোট আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা রিপিট হয়ে মনে করেন সারা পেজ ভরে যাক, ঠিক আছে। যেমন আমি সেটা একটা এক্সাম্পল দেখাই, দাঁড়ান। ধরেন আমি
দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে, একটু আমার খুঁজে বের করতে একটু সময় দেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে বড় বড় বিল্ডিং এর দেয়ালে বেশি কিছু লেখা না থাকলে রোমানা 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 অনেকবার লিখে দেয়, কি লিখবে এটা তো লেখার কিছু থাকে না। এখন আমি আপনাদেরকে দেখাই, দাঁড়ান একটু সময় দেন, আমি এটা ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করতেছি, সেই জন্য একটু সময় দেবেন আপনার ওই জিনিসটা দেখানোর জন্য। নয়নদা, স্লাইড ব্যাটার কাজটা তো হলো পাওয়ার পয়েন্টে যে কাজগুলো ডিসপ্লে করে ওইটা একটার পরে একটা আসবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আচ্ছা। এইখানে আচ্ছা, আপনি এখানে স্লাইড ব্যাটার কোনো কাজ না, এটা কোডিং করে আনতে হয় মনে হয় HTML। আচ্ছা, এবার আপনাদেরকে আমি দেখাই, ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি বাদ দিব, আমি নতুন আর একটা ব্যাকগ্রাউন্ড এখানে নেব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি এই ব্যাকগ্রাউন্ডের এইটা নিলাম, দেখেন এইটা কত ছোট, এটা হচ্ছে গিয়ে আপনার এই ইমেজটার ডাইমেনশন হচ্ছে 79 পিক্সেল বাই 62 পিক্সেল, একেবারে ছোট একটা ইমেজ। আচ্ছা, একেবারে ছোট একটা ইমেজ, তা আমি এই ইমেজটা নিলাম, এই ইমেজটা আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে নিলাম, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা আছে 1900, মানে আমার এই স্ক্রিনের অনুযায়ী বলি 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল, কিন্তু আমার ইমেজটা দেখেন কত ছোট। তাহলে এবার আমি এই ইমেজটা যদি সারা জায়গায় ইউজ করতে চাই, দেখেন এই যে রিপিট দেওয়ার কারণে এখন কি মনে হচ্ছে, এখন পুরো জায়গাটায় আমার সেই ইমেজটা রিপিট হয়ে এখন মনে হচ্ছে পুরোটাই একটা বড় ইমেজ ছিল, দেখেন, ঠিক আছে? কিন্তু আমি আসলে কিন্তু সেই ছোট ইমেজটা ইউজ করছি। এবার যদি আমি রিপিট নো করে দেই, নো রিপিট করে দেই, এবার দেখেন আমার সেই ইমেজটা এই যে কর্নারে, দেখেন এই ইমেজটা এতটুকু ছোট, এই ছোট ইমেজটাকে, তো আমার যদি এরকম অনেক সময় হয় যে আমার এরকম ছোট একটা ইমেজ যেটা আমি মানে ইয়া করে রিপিট করে সারা জায়গায় ইউজ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এই কাজটা করতে পারি এই ফাংশনের মাধ্যমে, এই যে রিপিট আর নন রিপিটের কারণে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে সেই জন্য। আর যদি প্যারালাক্স যেটা সেটা দেই তাহলে কি হবে, তাহলে আমার ওই ইমেজটা মনে করেন যে একদম মানে পুরো জায়গাটা দখল করে নেবে। দেখেন সেই একটা ডট কতবার হয়েছে, যে একটা ডট এখানে দেখা যাচ্ছে, ডটটা ছিল কত ছোট, এই যে দেখেন এই একটা 3-4টা ডট ছিল ওই ইমেজে, সেই ডটগুলো দেখেন একটা ডটের সাইজ দেখছেন কতবার হয়ে গেছে, ঠিক আছে? তো এটা হয়েছে কি, যদি আমি এই এখন এটা অনেক সময় অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী লাগে, আমরা যদি ফিল করে দেই, ঠিক আছে 100%, তাইলে দেখেন এই যে পুরো জায়গাটা, এই যে পুরো সেকশনটা ও নিয়ে নিছে, আবার নিচের দিকে একই সেকশনের মধ্যে হওয়ার কারণেও এদিকে কিন্তু ওইটা নাই, দেখছেন এই জায়গাটা, অর্থাৎ এই জায়গাটাও নিচে। তো এই হচ্ছে কি ব্যাপার, তা আপনার এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনটা আমরা সাধারণত বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউজ করি বা বিভিন্ন সেকশনে আমাদের লাগে, এই সবগুলোই লাগে। তো নর্মালি দেখা যায় যে প্যারালাক্স যেটা, এটা ফুল উইথ এবং যে 100% হাইট উইথ, এইটাই বেশি ইউজ করা হয়, তারপরে কোনো কোনো ক্ষেত্রে লাগলে আমরা বাকিগুলো ইউজ করতে পারি। এটা যারা সমস্যা বলছেন, এটা সমস্যা না, এটা হচ্ছে কি এই সফটওয়্যারের একটা ফাংশন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইউজ করার জন্য। এরপরে পরের পেজটা আপনার, হ্যাঁ, বা এই পেজটার দেখাই, আমরা এই পেজটাই আসি, নিচের দিকে যায়, ওই যে এই যে এই জায়গায় যাওয়ার সমস্যা হয়েছে, ব্যাকগ্রাউন্ডের এই একেবারে কেমন যেন ছেঁড়া বেড়া হয়ে গেছে। হ্যাঁ, ছেঁড়া বেড়া হয়ে গেছে, তো ওই জন্য যে আপনি ইয়ে দেওয়ার কারণে 100% উইথ দিয়েছেন মনে হয়, এই জন্য ওরকম মানে ইয়ে হয়ে গেছে, যে উইথটা মানে আপনার ইমেজ অনুযায়ী ও মনে করেন পুরো জায়গাটা দখল করে নিয়েছে, যার জন্য এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? ওই যে এই জন্যই তো আপনাদের আমি এই ক্লাসের তো প্রথম দিকে একটা কথা বলছিলাম যে ইমেজগুলা কোথায় ইউজ করতেছি সেই অনুযায়ী সেটার সাইজ কি হবে সেটা খেয়াল রাখতে হবে, সেই অনুযায়ী ইউজ করতে হবে, এটা করলে আর এরকম সমস্যা হবে না, ঠিক আছে? বাদ বাকি মোটামুটি যা করছেন ঠিক আছে। পেনজুনের সাইট কপি করছেন, ওর সাইটগুলো তো সুন্দর হয় এমনিতেই, ঠিক আছে? যাই হোক, পরের পেজটা দেখি আমরা। তবে এই জিনিসগুলো সবারই ইমপ্রুভ করতে হবে, বুঝছেন? এটা যে আপনারা চাইলেও ইমপ্রুভ করতে পারবেন ইনস্ট্যান্ট তা না, এটা কাজ করতে করতে হবে দাদা, কাজ করতে করতে হবে। যেমন এই যে দেখেন, এই যে একটা আপনি অরেঞ্জ কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন, বাস ভালো কথা, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। অরেঞ্জ কালারটা কিন্তু অনলাইনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা কালার, ঠিক আছে? এই কালারের কনভার্সন ভালো, এই কালারটা মানুষের তাড়াতাড়ি চোখে আসে, তো যার জন্য দেখবেন কি ক্লায়েন্ট বাটনে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে এরকম অরেঞ্জ কালার ইউজ করে বাটনে, বা আপনারা অলরেডি যদি এরকম পেজ ভিজিট করেন তখন দেখবেন, খেয়াল করবেন যে বাটনের কালারটা কি এরকম অরেঞ্জ কালার ইউজ করে। যাই হোক, মূল কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম,
এই অরেঞ্জ কালারের সাথে সাথে যখন আপনি মানে অরেঞ্জ কালার যখন ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন, সাথে সাথে আপনার খেয়াল রাখা উচিত ছিল যে আমার লোগোর Logo। কালারটা কি। এবার লোগোর সাথে ব্যাকগ্রাউন্ড কালার মিলে গিয়ে একাকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না ক্লিয়ার। দেখা যাচ্ছে না। ইভেন মনে করেন যে এই যে নিড হেল্প এটার সাথে যে আইকনটা, সেটাও কিন্তু মনে করেন যে অন্য কালার হতে পারতো, তাইলে আমার চোখে আসতো। ঠিক আছে, বাদ বাকি মোটামুটি যা করছেন ঠিক আছে। তারপরে আমি পরের পেজটা একটু দেখি। Simple। এই যে আরেকটা যেটা জিনিস সেটা দেখেন যে আপনি তিনটা পেজে তিন ধরনের কালার ইউজ করছেন। ঠিক আছে, এটা করা যাবে না, আপনি তিনটা পেজে এক কম্বিনেশন ইউজ করতে হবে। তাইলে মনে করেন যে একটা সেট, ঠিক আছে, একটা যেটা বলছিলাম যে একটা কোম্পানির কিন্তু একটা নির্দিষ্ট ইয়ে থাকে, একটা ব্র্যান্ড কালার থাকে। ঠিক আছে, সে ওইটাই সব জায়গায় ইউজ করে, এরকম ব্যাপারটা। তারপরে দেখেন এই যে লোগোর সাইজ অনেক বড় হয়ে গেছে, আমার এই টেক্সটের চেয়ে লোগোটা বেশি ফোকাস করতেছে। ঠিক আছে, এটা করা যাবে না, এই লোগোর সাইজ ছোট করে দিতে হবে। আবার এখানে মনে করেন যে লাল কালারটা একটু দেখতে আগলি মনে হয়। ঠিক আছে, তো মোটামুটি সবার জন্য যে সমস্যাই হয়েছে, কমন সমস্যা, সেটা হচ্ছে কালার কম্বিনেশন, ফন্ট, তারপরে স্পেস, এই জিনিসগুলোই বেশি সমস্যা হয়েছে। ঠিক আছে, তারপরে এখানে আপনি যেমন এই যে দুইটা ইয়ে দিছেন আপনার প্রোগ্রেস বার, একটা দিলেই হয়ে যেত, আমাদের দুইটা লাগে না। ঠিক আমি আছে, সবার দেখলাম এই যে টাইম উঠতেছে, আমার ওঠে না কেন ছিল? টাইম তো আপনি সেট করেন নাই, যার জন্য ওঠে নাই। আপনি শুধু টাইমারটা এনে রেখে দিয়েছেন, এটা কাস্টমাইজ করেন নাই। ভাই এখানে আমার একটু ইয়ে আছে, প্রশ্ন আছে। সেটা হলো গিয়ে যে এভারগ্রিন, আপনি একটা কথা বলছিলেন যে যখনই লোড হবে তখনই 5 মিনিট কাউন্টডাউন শুরু হবে। তো এই এভারগ্রিন টাইমটা কিভাবে ই করবো, এটা একটু ফাংশনটা একটু ওইখানে দেখান। অপশন আছে, আমি এই যে ক্লিক প্যানেলের মধ্যে দেখাই যদি, সেক্ষেত্রে এটা আমিও পাইনি, এই অপশনটা খুঁজছি। আচ্ছা, আমি এইখানে দেখাই দেখাতে পারি কিনা। আচ্ছা, টাইমার এবং এভারগ্রিন। আচ্ছা, আমি এটা দেখতে বেশি ভালো দেখা যায় না, এটা আমি ই করে নিই। হ্যাঁ, এটা লাগে এই কথা। এবার ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ড যা থাকুক, আমার কন্টেন্ট মনে করেন যে ক্লিয়ার। আচ্ছা, আমি টাইমারটা ধরেন এইখানে নেই, হ্যাঁ, এইটার নিচে নেই টাইমারটা। এবার আমি নেব টাইমার। খেয়াল করেন এখানে এই যে দেখেন ডে টাইমার আর একটা হচ্ছে মিনিট টাইমার। ঠিক আছে, কাউন্টডাউন যেটা। আচ্ছা, আমি যদি এইটা নেই, এই যে মিনিট কাউন্টডাউন নেই, এবার আপনি বলছিলেন যে আপনার আর হয় না, কারণ আপনি এটা নিয়ে এসে এখানে রেখে দিয়েছেন আর এটাকে কাস্টমাইজ করেন না। এবার আমরা যাব এখানে, এই অপশন কিন্তু অপশনে পাই নাই, অ্যাডভান্সে গেলাম। আচ্ছা, এবার দেখেন এই যে খেয়াল করেন এখানে আমি টাইম দিয়ে দেব। ধরেন আমি দিলাম 1 ঘন্টা 30 মিনিট, মনে করেন যে 56 সেকেন্ড। ঠিক আছে, আমি এইভাবে করে দেব। এবার খেয়াল করেন আমার এই জায়গায় এক্সপায়ার অ্যাকশন নামে একটা ব্যাপার আছে, দেখছেন? আচ্ছা, আমার এই টাইমটা যখন এক্সপায়ার হয়ে যাবে, তখন যদি কোনো লোক এই পেজে আসে, তখন তার মানে ইয়েটা কি হবে, অ্যাকশনটা কি হবে? এখানে রিডাইরেক্ট ইউআরএল মানে হচ্ছে ব্যাপার এরকম যে আমি আমার ধরেন আমাদের সাইটের লিংকটা নিয়ে আসি, নিয়ে এসে আমি এইখানে এই জায়গায় দিয়ে দিলাম। এখন কি হবে, আমার এই 1 ঘন্টা 30 মিনিট 56 সেকেন্ড পরে যদি কোনো লোক এটা ভিজিট করে, তখন তাকে আর এই পেজটা শো করবে না, তখন তাকে এই পেজে নিয়ে যাবে। এইটা হচ্ছে গিয়ে সেই অ্যাকশন। ঠিক আছে, যে হ্যাঁ রিডাইরেক্ট করবে। আচ্ছা, আমি যদি বলি যে শো হাইট, ঠিক আছে, তাহলে আমি মনে করেন যে এইখানে শো হাইট দিয়ে রাখলাম। এর মানে হচ্ছে যে আমি টাইমের পরে যদি কেউ আসে, তাহলে ধরেন এই বাটনটা আমি হাইড করে, মানে টাইমের পরে আসলে আমার এটা ধরেন একটা মানে কি বলে যে এই অফারটা আমার 1 ঘন্টা 30 মিনিট 56 সেকেন্ড পরে এই অফারটা আর থাকবে না। পেজে আসুক কেউ, কিন্তু সে আর কিনতে পারবে না। এটা মনে করেন যে আমার লিমিটেড টাইম অফার। তো সেটা যদি হয়, সেক্ষেত্রে আমি কি করব, এইটার ইয়া কি আছে, এটা এই বাটনটার এই যে ডাউনলোড বাটনের ইয়া মানে নাম কি আছে দেখি না, এটা দেখেন এই যে বাটন নামে আছে। ঠিক আছে, বাটন নামে আছে, এটার ইয়া কি আছে, আমি সেকশনটা কি আছে। আচ্ছা, এটা কলামের নাম আছে কি সেটা একটু দেখে নেই। কলাম আছে 1 কলাম রো, আমি এটাকে নাম করে দিলাম যে হিরো, এটা লিখে দিলাম। ঠিক আছে, হিরো সেকশন। আর এইটাকে আমি আরেকটা নাম দিয়ে দেই, এটার নাম দিয়ে দিলাম বাই নাও। আচ্ছা, এটা আমি একটা টাইটেল দিয়ে দিলাম। এবার আমার যেটা বলছিলাম যে আমি এটা মানে লিমিটেড টাইম অফার। এবার এই যে দেখেন হাইড দিস এলিমেন্ট। এবার আমি গিয়ে আমার ওই যে এলিমেন্টটা সেটাকে আমি সিলেক্ট করব, দেখি সেই এলিমেন্ট কই আছে, যেটা আমি সেভ করছি। হ্যাঁ হ্যাঁ, সেই নতুন নাম এখন তো দেখা যাচ্ছে না। বাই নাও,
বাই নাও দিলেন একটা, এই যে হিরো দিলাম একটা, ওটা তো কলামের রো, আমার লাগবে এলিমেন্ট আপনারা তো বাই নাও। বাইনার, আচ্ছা এইটাই এই যে বাইনার বানানটা ভুল লিখছি কিনা, ঠিক আছে এইটা, এই যে এটা আমি ধরছি পর দেখেন ওটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা এখন যেটা হবে, এখন আমি সেভ দিব। এখন এই পেজে ওই টাইমের পরে কেউ আসবে, যখন 1 ঘন্টা 30 মিনিট 56 সেকেন্ড পরে যখন কেউ আসবে, তখন আমার এই এলিমেন্টটা মানে কি হবে, হাইড হয়ে যাবে, ঠিক আছে, আর শো করবে না। তখন তার মানে কি, পেজে আসলে কন্টেন্ট সবাই দেখবে বাট কিনতে পারবে না কেউ, যেহেতু আমার এটা লিমিটেড টাইম অফার, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে হাইড দিস, দেখেন এখানে লেখা আছে কি হাইড করলাম, এটা হাইড করলাম। এবার আমি কি করব, এখানে আমি আর একটা টেক্সট নিব, ঠিক আছে, এখানে লিখে দেব দিস অফার অলরেডি এক্সপায়ার্ড। কারণ লোক এসে যখন দেখবে তখন দেখবে বাই বাটন নাই, তখন সে কি মনে করবে। তা আমি কি করলাম, আমি এখানে এই লেখাটা নিয়ে আসলাম, এটাকে আমি একটু বড় করে দিই, সাইজ বড় করে দিয়ে যাতে লোকজন আসলে ক্লিয়ার দেখতে পারে। আবার একটু লাল করে দিই, যেহেতু একটা ওয়ার্নিং এক ধরনের, ঠিক আছে, এটা আমি লাল করে দিলাম। মোবাইল ফোনটা আমি এখানে 24 করে দিই। আচ্ছা এবার এটার একটা নাম দেই, নাম দেব কি, এটার নাম দিলাম এক্সপায়ার, এক্সপায়ার। আচ্ছা আমি এটার নাম দিলাম এক্সপায়ার। এখন আমি যাব আবার সে আমার টাইমারে গিয়ে আমি করব যে হাইড হয়ে গেল বাটন, এবার শো করব কি, শো করব হচ্ছে এক্সপায়ার, এই যে এটা, এই যে হেডিং। আচ্ছা এটা যে হেডলাইন আসছে না, আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে কি এখানে আমি কি করলাম, শো করলাম। তো এখন ব্যাপারটা কি হবে, যে এই 1 ঘন্টা 30 মিনিট 56 সেকেন্ড পরে যখন কেউ পেজে আসবে, সে এসে দেখবে এই বাটন নাই, লেখা আছে দিস অফার অলরেডি এক্সপায়ার্ড। তার মানে কি, সে লেট করে ফেলছে, সে বুঝে ফেলবে ব্যাপারটা, ঠিক আছে। এইরকম ফাংশন করা যায় এটা এই ইয়ের ভিতরে, মানে এই টাইমারের মাধ্যমে। আচ্ছা এরপরে যেটা, সেটা হচ্ছে যে রিভিজিট অ্যাকশন। এই যে এখানে দেখেন আবার রিভিজিট অ্যাকশন আছে, সেখানে কি আছে আমার, এই যে অটো এক্সপায়ার ফর এক্স ডেজ, হাইড টাইমার অ্যান্ড শো সেকশন রো। এটা আমি আবার মনে করেন যে এখানে ই করতে পারি, সেই লোক, কারণ এটা এখানে এই ব্যাপারটা এই জন্য যে ধরেন লেখা ব্যাপার আছে এরকম যে আমার একটা লোক সে ভিজিট করছে পেজ, আমার টাইমের ভিতরেই সে ভিজিট করছে, কিন্তু সে হয়তো প্রোডাক্টটা কেনে নাই, বা আমার যেখানে যে একটা অ্যাকশন ছিল বা সাইন আপ ছিল সে সেটা করে নাই। তা তখন ব্যাপারটা কি হবে, তখন এই যে রিভিজিট অ্যাকশন, যদি সে কেউ রিভিজিট করে, পুনরায় আসে, তখন মনে করেন যে তারে কি করতে পারি আমরা, আর একটা মেসেজ আমরা তাকে দিতে পারি, এই যে এখান থেকে যে শো দিস, তখন তাকে আর একটা জিনিস শো করবো, ঠিক আছে। অথবা এক্সপায়ার, এই যে কুকি এক্সপায়ারের আমরা যদি মনে করেন ই করে দিই যে 30 দিন, অর্থাৎ সে এই পেজটা ভিজিট করলে সে 30 দিনের কুকি ইয়ে হবে। তো সে ব্রাউজার যদি কুকি ক্লিয়ার না করে, তাহলে এই পেজটার কুকিজ, তার কুকিজে মনে করেন যে 30 দিন থেকে যাবে, কম্পিউটার থেকে যাবে, হ্যাঁ কম্পিউটার ব্রাউজারে, কম্পিউটারে না বেসিক্যালি ব্রাউজারে থেকে যাবে। তো এইরকম ধরনের কাজবাজ আমরা এই যে ইয়ের মাধ্যমে করতে পারি, ঠিক আছে। আর এভারগ্রিন টাইমার হচ্ছে এটাই এভারগ্রিন টাইমার, যে আমরা যদি এইসব কোনো অ্যাকশন কিছু না দেই, ঠিক আছে, আমরা এখানে রিডাইরেক্ট ইউআরএল-এ কিছু দেব না, ঠিক আছে, তারপরে এইসব কিছু করব না, ঠিক আছে, এগুলা কিছুই করব না, তখন নরমালি কি হবে, যে যে সময় আসবে সে এসেই দেখবে যে এটা মনে করেন যে এই টাইমেই চলতেছে। তার মানে সবসময়ের জন্য ওকে অফারও সবসময় চলবে, কিন্তু এক্সপায়ার কোন লেখা থাকবে, কিন্তু কোন সময় এক্সপায়ার হবে না, এক্সপায়ার আমি কেটে দেবো, তখন আমি তো তখন এক্সপায়ার রাখবোই না, যেহেতু আমি এটা চাচ্ছি যে আমার এই পেজটা যে যখন যেখান থেকে ভিজিট করুক, সেই দেখবে যে এসে ওই 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট, হ্যাঁ এই মনে করেন যে এই যে 1 ঘন্টা 30 মিনিট 56 সেকেন্ডে যে এখন কমতেছে। এবার মনে করেন এটা আমার কুকিতে লোড হয়ে গেছে না, কিন্তু আমি যদি মনে করেন ফের ভিজিট করি, এটা ধরেন 1 ঘন্টা পরে ভিজিট করলাম, তখন আমি দেখবো যে 1 ঘন্টা চলে গেছে, আছে 30 মিনিট। কিন্তু আপনারা যদি আবার ভিজিট করেন এই পেজটা, ধরেন আপনি এর আগে কখনো করেন নাই, আমি যখন 30 মিনিট দেখতেছি, আপনি তখন ঠিকই দেখবেন 1 ঘন্টা 30 মিনিট, বুঝছেন। এটা হচ্ছে কি সেইভাবে কাজ করবে এভারগ্রিন, যেটা যে যখন ভিজিট করবে টাইমের তার তখন শুরু হবে, এটা মনে ইয়া হবে না। আর ডে টাইমের আমরা যেটা দেখছি, সেক্ষেত্রে স্পেসিফিক যে মনে করেন যে একটা টাইম আমরা সেট করে দেবো, যেমন টাইমার আবার লিখি এখানে, এই যে ডে টাইমার, কোনটা নিলাম, এটা ডে টাইমারের ক্ষেত্রে এই যে আমাদের এখানে টাইম অপশন আছে চুজ করার, যে আমি কয়টা পর্যন্ত অফার চালাবো, ঠিক আছে। আমি বললাম যে রাতের 3টা পর্যন্ত চলবে, টাইম জোন কি হবে
সেটা আমি এখান থেকে করে দেব, ঠিক আছে। আবার রিডাইরেক্ট সবই এখানে আছে, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে কি একদম ফিক্সড টাইম, ঠিক আছে। এই যে ইন টুডে দেখছেন, এটা কিন্তু টুডে, এটা কিন্তু যে কোনো টাইম আমি চাইলে ধরেন 6 মাস পরের একটা টাইম দিব সেটা না, বলাই আছে ইন টুডে অ্যাট কয়টায়, ইন টুডে অ্যাট 11টা PM, ঠিক আছে। টাইমার দিলাম আমি ইএসটি থাকুক, ইউএস স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে, এটাই থাকুক। তো এই হচ্ছে কি ব্যাপার আর কি টাইমারে। তবে আমি আপনাদেরকে একটা সবসময় একটা জিনিস বলবো, দেখেন একটা সফটওয়্যারে অনেক রকমের ফাংশন থাকে, হিউজ ফাংশন আছে। তা এবার স্পেসিফিক একটা করে দেখাইলে এই ক্লিক ফানেল শিখতেই আপনার সময় লেগে যাবে বহুত দিন। তা সেই বহুত দিন শিখতে দেখবেন ক্লিক ফানেলে আপডেটে নেই আরো কিছু মনে করেন অ্যাড করে ফেলছে, তখন আবার সেগুলো শেখা লাগবে। তার চেয়ে মেইন জিনিসগুলো শিখলে, আমাদের যেগুলো কাজে লাগে সবসময় সেটা শিখলে, আর বাদ বাকিটা তাহলে কেমনে করবো, কোশ্চেন তো এসেই যায়। সেক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে আপনারা একটু পড়বেন যে প্রত্যেকটা জিনিসে লেখা আছে। আমি যখন টাইমার নিছি, টাইমারের ক্ষেত্রে কিন্তু আমার লেখা আছে যে এটা কোনটা কি কাজ করবে, ঠিক আছে। ওইটা পরে তারপরে মনে করেন কাজ করবেন। আমি টাইমারে যাই আবার, ঠিক আছে, যেমন এইটাই যাই, ঠিক আছে। এইটাই গিয়ে যদি আমার মাথায় এরকম হয় যে আমি তো এটা ডে টাইমার হলে তাহলে আমি একটা অন্য দিন সিলেক্ট করি। আমি ধরেন আজকে 9 তারিখ আছে বা 10 তারিখ আছে, আমি মনে করেন 15 তারিখের একটা ডেট দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে লেখাই আছে দেখেন ইন টুডে অ্যাট। তার মানে কি আমার এই টাইমটা টুডের মধ্যেই যে কোনো টাইম আমি সিলেক্ট করতে পারি, যেটা আমার সামনে যে টাইমটা আছে, ঠিক আছে, পিছনের টাইম তো আবার হবে না। তো এই হচ্ছে কি ব্যাপার, এগুলো পরে দেখবেন, এগুলো অনলাইনে যা কিছুই থাকে সবসময় মানে সেগুলো এক্সপ্লেন করাই থাকে যে কিভাবে ইউজ করবে কি, ঠিক আছে। এটাই এই জন্যই তো একটা জিনিসের আমরা একটা শব্দ ইউজ করি যে ইউজার ফ্রেন্ডলি। সেই ইউজার ফ্রেন্ডলি কথাটার তো মানে এটাই যে একটা ইউজার এসে সে যাতে মনে করেন যে কোনো কিছু না জেনেও অন্তত পরে অ্যাটলিস্ট একটা ধারণা পায়, সে এটাকে ইউজ করতে পারে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো সবার কাজ তো আমরা মোটামুটি দেখেছি, তাই তো। সবার কাজেই আমরা মোটামুটি দেখছি আজকে, তা তো ভালোই করছেন আপনারা। কিন্তু আপনাদের জন্য আমার যেটা মেইন সাজেশন থাকবে, ঠিক আছে, যে আপনারা আরো পেজ ডিজাইন করবেন, ঠিক আছে। যে যত বেশি করবেন তার পেজের ডিজাইন স্কিল তত বাড়বে, সফটওয়্যারের ফাংশনগুলো তার তত বেশি মুখস্থ হয়ে যাবে, জানা হয়ে যাবে। এর কারণ কি, আমরা যখন ধরেন ক্লিক ফানেলে কাজ করি, ঠিক আছে, তো ক্লিক ফানেলে কাজ করলে আমাদের একটা ক্লায়েন্ট এসে তার একটা সমস্যার কথা বললো যে আমার এই জিনিসটা লাগবে। তো আমি যদি ক্লিক ফানেলে তাকে আবার আমার দেখতে হয় যে এটা ক্লিক ফানেলের মধ্যে আছে কিনা বা এটা ক্লিক ফানেলে করা যায় কিনা, তখন যে টাইম লেগে যাবে সেই সময়ের ভিতরে সেই ক্লায়েন্ট হয়তো অন্য আরো একজনের মেসেজ দিছে। এই ক্লায়েন্টগুলো একজনকে একসাথে মেসেজ দেয় না, একসাথে 3-4 জন 5 জনের মেসেজ দেয়। তা সেই আমি যে সময় নিয়ে আবার ওই জিনিসটা দেখতেছি যে এটা হয় কিনা আছে কিনা, ততক্ষণে আর একজনে তার রিপ্লাই দিয়ে মনে করেন কাজ নিয়ে নিছে, ঠিক আছে, কারণ সে জানা আছে যে এটা করা যায় কিনা, মুখস্থ আছে। তো সেই জন্য আপনি একটা সফটওয়্যার যত বেশি ইউজ করবেন সেটার খুঁটিনাটি অনেক জিনিস আপনার তত বেশি রপ্ত হয়ে যাবে এবং আপনি ক্লায়েন্টের রেসপন্স করার সময় তত দ্রুত রেসপন্স করতে পারবেন। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, এক ক্লায়েন্ট এসে যখন আমার বলে যে এটা আমার করা লাগবে, তা আমি কিন্তু চট করে মনে করেন যে তার রিপ্লাই দিই যে এটা হবে বা এটা হবে না, বা তুমি হয়তো এসে একটা পেজ দেখাই যে আমার এরকম একটা পেজ এক্স্যাক্টলি বানানো লাগবে। তা সেক্ষেত্রে আমরা তাকে বলতে পারি যে তোমার এই পেজটা যে বানাবা এই ফাংশনগুলো ক্লিক ফানেলের মধ্যে নাই, সেটা করতে হলে হয় কাস্টম কোডিং করা লাগবে, আমি এই কাস্টম কোডিং করি না, তাহলে তোমার চলবে কিনা, অথবা এটা কাস্টম কোডিং করা লাগবে তার জন্য তোমার কস্ট বেশি করবে, তাহলে তোমার চলবে কিনা। অর্থাৎ যাকে যেরকম ভাবে অপশন দেওয়া যায় বা যেটা আমরা পারি তার ভিতরে থেকে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনি চট করে সাথে সাথে তো রিপ্লাইতে তাকে বলা লাগবে। এই জন্য আপনি বেশি বেশি যত ইউজ করবেন, ঠিক আছে, কাজ কিন্তু কঠিন না, কাজ কিন্তু সবই সহজ, কিন্তু আপনার ওই যে এক্সপেরিয়েন্স বাড়াইতে হবে। এটাকে ইউজ করতে 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 এটার প্রতি আপনার মানে এটাকে ভালোভাবে রপ্ত করতে হবে, যে কোনো সফটওয়্যার ইউজ করেন আপনি। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আপনার ধরুন এরকম একটা দুটো সফটওয়্যার যখন রপ্ত হয়ে যাবে, তখন নতুন একটা ফ্রেশ সফটওয়্যার আপনার সামনে যখন চলে আসবে, সেটা আপনি যদি দেখেন যে এটা ফানেল বানানোর সফটওয়্যার, তখন আপনি জানবেন যে একটা ফানেল বানানোর সফটওয়্যারে নর্মালি কি কি ফাংশন কমন থাকতে পারে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো আপনি দেখে কিন্তু ইয়ে করে ফেলতে পারবেন, মানে কি বলে যে ওটা তাড়াতাড়ি রপ্ত করে ফেলতে পারবেন। এই জন্য একটা দুইটা আমাদের করতে একটু সময় লাগবে, যার জন্য আপনাদের অনেক সময় দিয়ে কাজগুলো শিখতে হবে এবং বারবার একই জিনিস করতে হবে।
হ্যাঁ ভাই, যে ব্যাপারটা হলো গিয়া আমাদের যে জিনিসটা মানে বেসিক্যালি আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো গিয়া মানে এই জিনিসটাই কনফিউশন আছে যে আসলে হলো গিয়া কি কি জিনিস হলো গিয়ে আমি ফানেলে বা এই জায়গায় করতে পারবো। তো সেক্ষেত্রে যদি হলো গিয়ে মানে প্রথম দিকে কয়েকটা পেজ কপি করতে পারতাম দেখা যে আসলে আমার একটা পেজ আমি কপি করতেছি, তো সেক্ষেত্রে আমার একটা জিনিস তৈরি হচ্ছে যে ধারণা যে হলো গিয়ে আমার এই এই জিনিসগুলো হলো করা গিয়ে যায়, এই জন্য করা যায় না সেটা। করা যায় না। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার হলো গিয়ে দেখা যাচ্ছে কপি করতে গেলে হলো গিয়ে আমি নতুন নতুন এলিমেন্ট আসতেছে, নতুন নতুন হলো গিয়ে ব্যাপারগুলো আসতেছে, যে জিনিসগুলো আমি হলো গিয়ে তখন হলো ক্লিক প্যানেলের ভিতরে খুঁজে দেখলাম যে এটা কিভাবে আমি করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে আমি যদি ওই জিনিসটা না দেখি তাহলে আমার মাথায় ওই আইডিয়াই আসতেছে না যে হলো কি আসলে এই জিনিসটা আমি করবো কিনা। তাহলে আমি দেখা যাচ্ছে কেমনে খুঁজে দেখবো হলো গিয়ে যে ক্লিক প্যানেলে এটা করো, করা কপি যায় কিনা। করো, তোমার তো মনে করো কপি তো- করতে কেউ না করে না। আমি হ্যাঁ, যেটা বলছিলাম লাস্ট সেক্ষেত্রে ক্লাসে, হ্যাঁ ভাই, আমি হ্যাঁ যেটা ভাই, আমি বলছিলাম যে লাস্ট জিনিসটা ক্লাসে, শোনো, বলতেছিলাম সেটা হচ্ছে কি সেটা যে একজন আরেকজনেরটা কপি করতে মানা করছিলাম। না, আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো গিয়ে যে আমরা হলো গিয়ে সার্চ করে সাধারণত হলো গিয়ে ওই রকমের হলো গিয়ে ফানেলেই পাচ্ছি না। দেখা যাচ্ছে যেগুলো সার্চ করে পাচ্ছি উপরের হলো গিয়ে দেখা যাচ্ছে কি হয়তো বা একটুখানি স্ক্রিনশট, তাও হলো গিয়া আপনার মানে পুরোপুরি একটা ফানেল ডিজাইন বা একটা ভালো মানের ডিজাইন এইগুলো হলো গিয়ে খুব একটা পাচ্ছি না সার্চ করে। তো সেক্ষেত্রে আপনি যদি হলো গিয়ে প্রথমে আমাদের কপি করার জন্য 2-3টা, কারণ এগুলো তো আমরা কোথাও হলো গিয়ে পরবর্তীতে হ্যাঁ, ইউজ এবার করবো। আমি একটু এই কথাটা আমি একটু জবাব দেই। সেটা হচ্ছে কপি হ্যাঁ ভাই, করার জন্য তোমাদের দিয়ে লাভ নাই তো, কারণ তোমরা হচ্ছে কি যখনই দেখবা যে একটা সেই লম্বা পেজ, তখন তোমাদের মনে করো যে শর্ট পেজ করবা কিভাবে সেই চিন্তা এসে যায়, যার জন্য তোমরা কিন্তু সেটা করো না। আমি কিন্তু প্রথম দিকে তোমাদের দিছিলাম কপি করার জন্য, ওই এক্সপানেলের কাজ করছি যখন, তখন ভাই, ওটা করে লাস্ট নাই। 2-3 ক্লাস যাবত কিন্তু সবাই হলো গিয়ে আমরা কম বেশি হলো গিয়ে কাজ করতেছি। তার আগে আমরা সবাই ফাঁকি দিছি, এর জন্য আমরা হলো গিয়ে সবাই দুঃখিত। কিন্তু যে ব্যাপারটা হলো গিয়ে লাস্ট 2-3টা ক্লাস যাবত কিন্তু আমরা সবাই কম বেশি নিজের জায়গা থেকে হলো গিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করতেছি। ইভেন আরেকটা ব্যাপার হলো গিয়ে আমার এক্সপিরিয়েন্সে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, এই মুহূর্তে আমার কাছে যদি হলো গিয়ে অর্ডার মানে সেলস পেজ ছাড়া যে কোনো পেজ দেন, আমি হলো গিয়ে হয়তো বা মোটামুটি আমার লেভেল অনুযায়ী আমি দেখা যাচ্ছে 25 থেকে 30 মিনিটের ভিতরে কমপ্লিট করে ফেলতে পারবো। আচ্ছা, এবার আমি এই জিনিসটাও হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটা হলো গিয়া যদি হলো গিয়ে আমি দেখে করি, একবার আমি যদি আমার নিজের মতো করে করি, তাহলে দেখা যাচ্ছে কি ওই কেসটা আমি সারা রাইতেও করতে পারতেছি না। কারণ আইডিয়া আগে জেনারেট করাটাই হলো গিয়ে বেশি কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ যেহেতু অনেক বেশি করি নাই সেহেতু হলো গিয়ে আইডিয়া জেনারেট করতে কষ্ট হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে এসে আমি হলো গিয়ে ডিজাইনে এই করতেছি। তো সেক্ষেত্রে আমার কাছে যে জিনিসটা মানে হয়েছে সেটা হলো গিয়ে যদি আমি প্রথম দিকে হলো গিয়ে কয়েকটা পেজ কপি করতে পারতাম বা কয়েকটা ডিজাইন কপি করে করতে পারতাম, তার পরবর্তীতে হলো গিয়ে আমি আইডিয়া জেনারেট করে দেখা যাচ্ছে কি নিজের মতো হলো গিয়ে করে করতে পারতাম, তখন আমার কালার কম্বিনেশনও একটু হলো গিয়ে আইডিয়া বাড়তো, কারণ প্র্যাকটিসও হচ্ছে প্লাস হলো গিয়া কিরকম সবাই করে সেই জিনিসটাও আমি দেখতে পারতেছি। এরপরে হলো গিয়া আর একটা জিনিস হলো গিয়া আপনার কম সময়ে গতিটাও হলো গিয়ে বাড়তেছে। আচ্ছা, তো এবার এই তোমার সবকিছু- আমি একটা লম্বা কাহিনী, ঠিক আছে শোনো, আমি তোমার এবার একটা বলি। তোমাদের তো মানে কি বলবো, তোমরা যদি সেই ওই তুমি যেভাবে ভাবছো, হয়তো সবাই এইভাবে ভাবে নাই, তুমি কিন্তু নর্মালি একটা কাজ করতে পারতে। ক্লিক প্যানেলে বানাইতেছো, এই ক্লিক প্যানেলের পেজটাই তুমি কপি করতে পারতা, যেহেতু এটা ক্লিক প্যানেলের মধ্যেই করা। আজকে কিন্তু আমি এই কাজটাই করছি যে হলো ঠিক কি আছে। আপনার সেলস পেজ এই ছাড়া যে বাকি দেখো, সবগুলো হলো কি এই পেজটা আপনার সবাই নিজের যদি মতো কপি করে করো, বানাইছে। তাও তো মনে করো যে অনেক কিছু আছে এই পেজটার মধ্যে, ঠিক আছে। এখানে এসে তবে এখানে কিছু জিনিস আছে যেগুলা মানে নরমালি একটু করা কঠিন হয়ে যাবে, যেমন এই যে একটা আছে দেখছি এরো, এটা এইভাবে বা আপনার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? স্ক্রিন শেয়ার করুন। স্ক্রিনে দেখা যায় না, তাই আমি কারে কি দেখাই আছে, দাঁড়ান স্ক্রিন নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিছিলাম, খেয়াল নাই। আচ্ছা যাই হোক, সরি। আচ্ছা, এখন দেখেন আমি এই যে ক্লিক ফানেলের এই পেজটা, তো ক্লিক ফানেলের এই পেজটা এইটা সবাই কপি করেন, যেহেতু কপি করার কথাই আসছে, ঠিক আছে। খুঁজে পাচ্ছি না, এইটা খুঁজে বের করতে কপি করার তো কোনো সমস্যা না, এই যে এটা তো করাই যায়, ঠিক আছে। এই পেজটা করেন সবাই, এটা করতে গেলেও অনেক কিছু সমস্যা সুবিধা আসবে। এরপরে মনে করেন যে এর অর্ডার ফর্ম কিরকম আছে সেটা আমরা দেখি একটু, সেরকম একটা অর্ডার ফর্ম করার চেষ্টা করি। যেমন এই যে এখানে কিন্তু এই যে অর্ডার ফর্মটা আছে, এটা জাস্ট ওদের যে মাল্টি স্টেপ অর্ডার ফর্ম, ঠিক আছে। আমি এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, ওরা ওই প্রথমে ইমেল লিড কালেক্ট করে, এরপরে হচ্ছে গিয়ে অরিজিনাল অর্ডার পেজে এরপরে নিয়ে যায়, ঠিক আছে। তো এখানে ব্যাকএন্ডে ওরা কিছু কাজ করছে, সেটা হচ্ছে এরকম
যে এইখানে যে ডাটাটা দেওয়া হবে সেই ডাটাটা আবার মনে করেন যে পরবর্তী ফর্মে গিয়ে পপুলেট হয়ে যায় অটো, ঠিক আছে, সেটা করা যায় ক্লিক ফানেল। তা সেটা একটু টেকনিক্যাল কাজ, এটা মানে একটু মানে কঠিনও বলা চলে, ঠিক আছে, যারা পারে তাদের জন্য তো কঠিন না সব কিছুই। যাই হোক, তো এই হচ্ছে কি ব্যাপার। তো এইটা কপি করা যায়, এটা কপি করে করা যায়। আর যে জিনিসটা আমি মেইনলি বলার জন্য এই পেজগুলো খুলছি সেটা হচ্ছে কালার কম্বিনেশন, বাট তারপরে হচ্ছে গিয়ে যে ফন্ট সাইজ, ফন্ট কালার, তারপরে যে ফন্টের ভেরিয়েন্ট, ঠিক আছে, এই 3-4টা জিনিস আমি একটু কথা বলবো। দেখেন এই পেজে প্রথমেই আসলে একেবারে এট ফার্স্ট মনে করেন আমরা কি করব, যে জায়গায় আমাদের মানে চোখ ফোকাস হয় সেটা হচ্ছে দেখেন সেলস ফানেল, এই কথাটা। কারণ দেখেন এই যে ক্রিয়েট কুইকলি ক্রিয়েট বিউটিফুল সেলস ফানেল, এটা আবার একটু বড় করে লিখছি, ঠিক আছে। এখানে একটা স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিটা মার্কেটিং এ মানে এটা সাইকোলজিক্যাল, এটা ব্যাপারটা এরকম যে একটা ভিজিটর আমাদের পেজে আসলে সে প্রথম 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেয় যে আমি এই পেজটা কি কন্টিনিউ করব নাকি অল্টারনেটিভ খুঁজবো। সাপোজ এরকম ব্যাপারটা, ধরেন আমি কি লিখলাম যে সেলস ফানেল সফটওয়্যার, এটা লিখে গুগলে সার্চ করলাম। আমি ধরেন ক্লিক ফানেল চিনি না, ঠিক আছে, আমরা ক্লিক ফানেল জানিই না, সার্চ দিলাম যে সেলস ফানেল সফটওয়্যার, ঠিক আছে। এখন আমাদের কাছে দেখেন যে কিছু বিজ্ঞাপন আসছে, এরকম বিভিন্ন জিনিস আসছে। তা আমি কি করলাম, এখান থেকে মনে করেন যে দেখে আমি তো জানি না যে এক্সাক্ট কোনটা আমি ইউজ করব, তো স্বাভাবিকভাবেই আমি কয়েকটা খুলে দেখবো যে কোনটা আমার জন্য ভালো, মানে একটা ভিজিটর নর্মালি যে বিহেভটা করে। তা এসে আমি যখন পেজে আসবো, এসে আমি তো আরো কয়েকটা খুলে রাখছি। তা আমি এবার মানে এটা সাইকোলজিক্যালি হয়, সব মানুষেরই হয়, প্রথম 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই সে সিদ্ধান্ত নেয় যে আমি এটা কন্টিনিউ করব নাকি পরের ট্যাবে চলে যাব। তা এবার পরের ট্যাবে চলে গেলে তাকে ফিরিয়ে আনা খুবই কঠিন, ঠিক আছে, অনলাইনের ক্ষেত্রে। যে এখানে পরের ট্যাব মানে পরের দোকান, আরেক দোকানে চলে গেছে। আরেক দোকানে চলে গেলে মনে করেন যে সে আমার প্রোডাক্টের মানে ছবি দেখে আরেক দোকানে চলে গেছে, তারে তো আমি প্রোডাক্টের ফিচার কি সুবিধা অসুবিধা কিছুই বলতে পারি না, তো তাকে ফিরিয়ে আনার সম্ভাবনা কিন্তু খুবই কম, ঠিক আছে। তার জন্য মনে রাখতে হবে যে আমাদের একটা পেজ বানাইলে আমার হেডলাইন, প্রি হেডলাইন, সাব হেডলাইন, অর্থাৎ অ্যাবভ দ্য ফোল্ড আমার যে এলিমেন্টগুলো থাকবে, ঠিক আছে, অ্যাবভ দ্য ফোল্ড আমি মনে হয় বলেছিলাম আপনাদেরকে, তাও আরেকবার বলি যে আমি একটা পেজ খুললে আমার স্ক্রিনে যতটুকু অংশ প্রথমেই দেখা যায় সেটাকে আমরা বলি অ্যাবভ দ্য ফোল্ড। তো এই অ্যাবভ দ্য ফোল্ডে আমার যে এলিমেন্ট থাকবে, যে কন্টেন্ট থাকবে, সেটা অবশ্যই আই ক্যাচিং হতে হবে, সেটা অবশ্যই আমার যে আমি যে জিনিসটাকে ফোকাস করতে চাচ্ছি, আমার যেটা হুক, যেটা আমার কিওয়ার্ড, সেটাকে আমি সবসময় ফোকাস করব। এইটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কোনো ক্লায়েন্ট হয়তো এটা জানে না বা কিছু, অবশ্যই এটা জানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট, সামহাউ কোনো ক্লায়েন্ট জানে না, সেক্ষেত্রে আপনি যদি তাকে এগুলো এক্সপ্লেন করেন যে দেখো তোমার এই পেজটা আরো হাই কনভার্টিং করার জন্য, আরো সুন্দর করার জন্য এই স্ট্র্যাটেজিগুলো তুমি ফলো করতে পারো, এই জিনিসগুলো তুমি মনে করো যে মনে রাখবা, তো ক্লায়েন্ট কিন্তু স্বাভাবিকভাবেই বুঝবে যে না, এর ভালো আইডিয়া আছে আমার কাজটাকে সুন্দরভাবে করার জন্য, আমার সেলস বুস্ট করার জন্য, বাড়ানোর জন্য এর আইডিয়াটা আমি কাজে লাগাতে পারি। এটা নর্মালি সাইকোলজিক্যালি হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এবং কালার কম্বিনেশনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন যে ক্লিক ফানেলের যে ব্র্যান্ড কালার সেটা কি, দেখেন ওদের লোগোর দিকে দেখান, ব্লু কালার, রেড কালার, আর একটা হচ্ছে গিয়া ব্ল্যাক কালার। এবার পুরো পেজটা আমরা একটু ভিজিট করব, স্ক্রল করব, দেখব যে কালারের ক্ষেত্রে এই 3টে কালারই আছে কিনা, নাকি আরো বেশি ধরনের কালার আছে। এবার দেখেন একদম অ্যাবভ দ্য ফোল্ড এই যে ব্ল্যাক কালার আছে, ব্লু কালার আছে, ফন্ট হোয়াইট আছে, থাকুক, কারণ ব্ল্যাকের উপরে তো আর ব্ল্যাক ফন্ট দেখা যাবে না, ঠিক আছে। তারপরে দেখেন নিচের দিকে যাই, যত দূরেই যেতে থাকেন দেখবেন যে ওর কালার কম্বিনেশন কিন্তু মেইন যে ফোকাসের কালারগুলো, সেই কালারগুলো এর ভিতরেই ঘুরে ফিরে আসে, ঠিক আছে। এই যে এই সেকশনটাই দেখেন, এই যে বাটনগুলো সব একই কালারের আছে। তো আমি যদি কি করি, এক একটা বাটন এক এক কালারের দেই, স্বাভাবিকভাবেই দেখতে সুন্দর হবে না জিনিসটা, ঠিক আছে। তারপরে টেক্সটগুলো খেয়াল করেন, টেক্সটগুলো কিন্তু আমি ইজিলি পড়তে পারতেছি। এটা পড়ার জন্য আমার কিন্তু এমন না খুব বিজি ব্যাকগ্রাউন্ড পিছনে যার সামনে মনে করেন টেক্সটগুলো, ঠিক আছে, ইয়ে করা যায় না। স্বাভাবিকভাবে নর্মালি একটা জিনিস চিন্তা করেন যে রাস্তায় অনেক ট্রাফিক, অনেক বিজি একটা জায়গা, সেখান থেকে হুট করে একটা লোক আপনি খুঁজে বের করতে পারবেন না। কিন্তু যদি মনে করেন পাতলা পাতলা মনে করেন অল্প কয়েকজন লোকের ভিতরে আপনার পরিচিত লোকটা থাকে, আপনি তাকালেই দেখবেন তার দিকেই দেখা যাবে কি যে আপনার আগে নজর পড়ে যায়, এরকমই মনে হয় সবসময়, ব্যাপারটা এরকম অনেকটা,
ঠিক আছে? তাই কালার কম্বিনেশনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা এসেই যায়। তারপরে আমরা আরেকটা পেজ এই পেজটা দেখি, ঠিক আছে? এই পেজে দেখেন প্রথমে কি ব্লু কালার আছে, হোয়াইট কালার আছে। এবার আপনি দেখেন ওদের মেইন ফোকাসটা ওই ব্লু হোয়াইটের মধ্যেই কিন্তু রয়ে গেছে, ঠিক আছে? এবং আমি আপনাকে বলছিলাম যে একটা পেজে সাধারণত আমরা নর্মালি 3টা কালার সর্বোচ্চ বেশি ফোকাস করি বা এরকম। সেক্ষেত্রে কিন্তু দেখেন এই ক্লিক ফানেলও তার ব্যতিক্রম না। এই যে দেখেন ব্লু, রেড আর হচ্ছে গিয়ে ব্ল্যাক, ঠিক আছে? এই 3টে কালারই কিন্তু এরা বিভিন্ন জায়গায় ইউজ করছে। আমরা অন্য একটা পেজে যাই, এই পেজটা দেখেন, এটা হচ্ছে একটা ব্লগ পেজের মতো নাকি হোম পেজ। আচ্ছা যাই হোক, আমরা অন্য দেখি, এটা কি হোস্ট গেটার, এটা না, আমরা ক্লাউড ফানেলস, আচ্ছা ক্লাউড ফানেলস দেখি। এই একই ঘটনা ঘটাবে সবাই, বুঝছেন? তারপরে আমরা যেটা আমি একটু খুলে রাখছিলাম অন্য 2টা সাইট, এই যে মেলচিপ, এটার সাথে তো আমরা পরিচিত। দেখেন এরা কিন্তু এদের ব্র্যান্ড কালার এই যে ইয়েলো। আমি আপনাদের আরেকটা জিনিস একটু দেখাই, সেটা আমি যাব ইউটিউবে গিয়ে আমি একটু সার্চ করব মেলচিপ লিখে, মেলচিপ লিখে সার্চ করলাম। দেখেন এই যে দেখেন এই লোকেরা যে ভিডিও বানাইছে তার থাম্বনেইলে দেখেন বেশিরভাগ ওই সেই ইয়েলো কালারটা ইউজ করছে। দেখেন বেশিরভাগ লোকেই তাই করছে। এদের ব্র্যান্ড কালার হচ্ছে গিয়ে মনে করেন যেমন এই ইয়েলোটা এদের ওরা ইউজ করে, এদের লোগোতেও অনেক সময় দেখবেন যে ইয়েলো কালার থাকে। কিন্তু নর্মালি আমি যেটা ফোকাস করতে চাচ্ছি, দেখেন এদের লেখাগুলো পড়তে কিন্তু আমার এটা কিন্তু দেখেন অনেক ছোট লেখা, বাট আমি কিন্তু ইজিলি পড়তে পারি। এবং স্পেসিং গুলো দেখেন যে এরা একটা এলিমেন্ট থেকে, একটা সেকশন থেকে আর একটা সেকশনের যথেষ্ট পরিমাণে ফাঁকা রেখেছে, ঠিক আছে? এই যে দেখেন কতটা ফাঁকা, একটা সেকশন থেকে আর একটা সেকশন একটার সাথে একটা মিশে যায় না, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমি আর একটা সাইট যাই, গেট রেসপন্স, এই যে দেখেন সেই একই ধরনের ঘটনা আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এই যে ব্লু কালার ব্ল্যাক কালারের লোগো, ব্লু ব্ল্যাক কালারের কম্বিনেশন, দেখবেন ওরা কিন্তু ওই ঘুরে ফিরে ওই কালারই বেশি ইউজ করে। দেখেন পুরো পেজটা, এবং আমার কোনো টেক্সট পড়তে কিন্তু কষ্ট হয় না, একদম ইজিলি চোখের ভিতরে মনে করেন আমি যেটা পড়তে চাই এসে যায়, ওরকম বিজি না, ঠিক আছে? তো এই জিনিসটা আমি বলতে চাচ্ছি যে আপনার একটা ডিজাইন, একটা পেজ সুন্দর বা প্রফেশনাল আমরা যেটাকে বলি, সেটা করতে চাইলে আপনাকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আপনি অনেক জিনিস দিয়ে ভরে ফেললেই জিনিসটা সুন্দর হবে না, ঠিক আছে? এটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা তাই যাই হোক, আমরা তো আজকের ক্লাসে অনেক কিছু আলোচনা করলাম, তবে আমি এই জিনিসগুলো আমি ক্লাসে নতুন কিছু দেখানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণই মনে করছি আজকে, কারণ এইটা আপনাদের ইমপ্রুভ হলে আপনাদের কাজের কোয়ালিটি অনেক চেঞ্জ হয়ে যাবে, অনেক ভালো হয়ে যাবে কোয়ালিটি তখন, ঠিক আছে? তো আমরা আজকে আরেকটা জিনিস নতুন দেখবো, সেটা হচ্ছে গিয়ে যে আমরা এর আগে যে অটোমেশনের দেখেছিলাম, তারপরে সেলস পেজের ভিতরে, অর্ডার ফর্মের ভিতরে প্রোডাক্ট তৈরি করা, এটা আমরা জানি। অর্ডার কনফার্মেশন পেজ বা যে পেজগুলো আছে সেই পেজগুলো ফাংশনগুলো কিভাবে কাজ করে পেজ টেমপ্লেট অনুযায়ী, সেগুলো আমরা জানি, এগুলো আগে শিখছি আমরা, ঠিক আছে? তো আমরা আমাদের ক্লিক ফানেলের ভিতরে মেইনলি এই কাজগুলোই আমাদের করতে হয়, ঠিক আছে? একদম আমি মেইনলি কথাটা বলার মানে হচ্ছে মোস্ট অফ দ্য কেস আমাদের এই কাজগুলোই করতে হয়, ঠিক আছে? তো সেটা আছে। এরপরে আমরা যেটা করবো সেটা এই ফলো আপ ফানেলের মধ্যে কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে কন্ট্যাক্টস, ইমেল লিস্ট, ব্রডকাস্ট, ফলো আপ। এইগুলোর সাথে তো আমরা অলরেডি পরিচিত। কন্ট্যাক্ট মানে হচ্ছে কি আমাদের যে লিড, যেটা, ঠিক আছে, সাবস্ক্রাইবার আমাদের যারা, তাদের যে ইনফরমেশনগুলো সেটা। ইমেল লিস্ট মানে তো হচ্ছে আমরা যে মেলচিপের মধ্যে যেটা করেছিলাম, যেটাকে আমরা বলছিলাম কি জানো, অডিয়েন্স, ঠিক আছে? আবার ইয়ের ভিতরে এসে গেট রেসপন্সের মধ্যে এসে আমরা দেখছি যে সেটা ইমেল লিস্ট নামেই আছে। তো এটা হচ্ছে কি সেই ইমেল লিস্টটা। আচ্ছা, এরপরে ব্রডকাস্ট মানে হচ্ছে কি আমাদের ক্যাম্পেইন, যেটা আমরা পাবলিশ করে দেব, ক্যাম্পেইন সেট হয়ে যাবে। আর একটা হচ্ছে কি ফলো আপ ক্যাম্পেইন, যেটাকে আমরা অটোমেশন বলেছিলাম, ঠিক আছে? অটোমেশন বা এখানে এরা বলছে ফলো আপ। এদের কিন্তু ওই যে উপরে হেডলাইনে দিছে ফলো আপ ফানেল, ঠিক আছে? মেন এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমরা এটা একটু দেখি, একটা ওয়ান বাই ওয়ান একটু দেখি ব্যাপারগুলো কিরকম ভাবে আছে। আচ্ছা, এই হচ্ছে আমার ফলো আপ ফানেলের যে মেন যে ড্যাশবোর্ডটা, ঠিক আছে? এখানে আমাদের সবকিছুই আছে। এখানে আমি দেখবো, এখানে খেয়াল করেন যে আমাদের মাই কন্ট্যাক্টস এর মধ্যে আমার যে লিড আছে, যে নিউ কন্ট্যাক্টস কত আছে, লাইফ টাইম কন্ট্যাক্টস কত আছে, আনসাবস্ক্রাইবার্স কত আছে, অর্থাৎ আমার ইমেল পাঠাইছি সেখান থেকে আনসাবস্ক্রাইব করে আমার লিস্ট থেকে বেরিয়ে গেছে এরকম লোক কত আছে। জাস্ট এটা একটা স্ট্যাটিস্টিক্স, আমি যাতে মানে এট এ গ্লান্স আমার এই যে 30 ডেজ এর বা আমি এখান থেকে টাইম ফ্রেম সেট করে
দেখতে পারি যে আমার কত আছে। যেহেতু এটা আমাদের নতুন অ্যাকাউন্ট সেক্ষেত্রে তো ওই ইনফরমেশনগুলো এখানে নাই, ঠিক আছে। তাছাড়া ডেমো অ্যাকাউন্টে বলা চলে। তারপরে ইমেল লিস্টে আসি আমরা। ইমেল লিস্টে এসে আমাদের যেহেতু ব্ল্যাঙ্ক, আমরা একটা ইমেল লিস্ট এখানে বানাই। আচ্ছা, ইমেল লিস্ট বানানোর ক্ষেত্রে আমরা একটা নাম দিলাম, মনে করেন যে FM-1, আমি যেটা সবসময় দেই। তারপরে গ্রুপ ট্যাগ, ঠিক আছে। এই গ্রুপ ট্যাগটা হচ্ছে কি দেখেন, অর্গানাইজ ইউর লিস্ট ইনটু গ্রুপস। অর্থাৎ আমি ধরেন টি শার্ট সেল করি, অথবা আমি মনে করেন যে কি করি, যে শু সেল করি, অথবা আমি প্যান্ট সেল করি, বা বিভিন্ন ধরনের আইটেম আমি সেল করি। তো আমি চাচ্ছি যে আমার যে কন্ট্যাক্টসগুলো, যে লিস্টগুলো, সেগুলো অর্গানাইজ করা থাকবে। তা আমি মনে করেন লিখলাম যে টি শার্ট লিখে আমি একটা ট্যাগ দিলাম। এবার এই ট্যাগটা আমার কাজ করবে। আমি যখনই আমার এই ট্যাগটাকে কল করব অন্য কোনো জায়গায় ফাংশনে গিয়ে, তখন আমার এই টি শার্টের এই লিস্টটাকে মূলত মিন করবে। এরপরে স্মার্ট লিস্ট, এটা হচ্ছে গিয়ে আমাদের লাগবে না, এটা আমাদের এই যে বলা আছে দেখেন নিচে যে ক্রিয়েট এ ডাইনামিক স্মার্ট লিস্ট দ্যাট অটোমেটিক্যালি অ্যাডস অর রিমুভ কাস্টমার অ্যাজ দে মিট ফিল্টার্স। অর্থাৎ আমি যদি ফিল্টার করি, সেই ফিল্টার অনুযায়ী কাস্টমার অ্যাড হওয়া, কাস্টমার ডিলিট হয়ে যাওয়া, এগুলো অটোমেটিক্যালি হবে। তো আমাদের সেটা দরকার নাই, নর্মালি এটা আমাদের লাগবে না, ঠিক আছে। তা আমরা ক্রিয়েট নিউ লিস্টে দিলাম। এবার আমাদের একটা লিস্ট তৈরি হয়ে গেছে এখানে। কি নামে? লিস্টের নাম হচ্ছে কি FM-1। আচ্ছা, এরপরে এই লিস্টে আমরা এই যে দেখেন আমাদের অপশন চলে আসছে যে এই লিস্টের আন্ডারে আমরা ফলো আপ ফানেল তৈরি করতে পারি। আচ্ছা, এটা আমরা করার আগে একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে আমরা যাব ফানেলের মধ্যে। ফানেলের মধ্যে গিয়ে এখানে যাই, যে লিস্টে তৈরি করছি সেই লিস্টে আমরা এখানে কিভাবে ইউজ করব সেটা আমরা দেখব। তো এখানে গিয়ে আচ্ছা, আমি এই পেজের মধ্যেই যাই, বা আমি একটা অপটিন পেজ নেই। আচ্ছা, এটার মধ্যেই যাই, সেলস পেজের মধ্যেই যাই। আমি এখানে একটা অপটিন ফর্ম নেই। আমি কি করি, এটা অপটিন ফর্ম নেই এখানে। যেটা করব, ইনপুট, আর একটা ইনপুট নেব। তা একটা দিব আমি নেম, সিলেক্ট করে দিলাম, ফুল নেম বানাই দিলাম। এটা এই কাজটা তো আপনাদেরকে আমরা আগেও দেখাইছি, এটা আপনারা জানেন যে আমার ইনপুট ফিল্ড নিলে একটা ফর্ম তৈরি করার জন্য আমাকে এই কাজটা করতেই হবে, ঠিক আছে। ইনপুট টাইপ এবং তার নাম ইয়ে করে দিতে হবে। বাই ডিফল্ট লেখা থাকে ইমেল অ্যাড্রেস। আচ্ছা, ইওর ফুল নেম হিয়ার। এরপরে আমি এটাকে রিকোয়ার্ড ফিল্ড করে দিলাম। আর একটা নিলাম যেটা হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেস, তাই ওটা তো লেখাই আছে, আর কোনো কথা নাই। এবার আমার বাটনের অ্যাকশন করে দিলাম সাবমিট ফর্ম। আচ্ছা, এখন তো আমার এখানে লিস্ট মানে কি বলে ফর্ম তৈরি করা হয়ে গেছে। ধরেন এটা আমাদের একটা অপটিন ফর্ম, জাস্ট আমি আপনাদের সেলস পেজের মধ্যে করে দেখানোর চেষ্টা করতেছি যে অপটিন ফর্ম তো বানাইতেই পারবেন সবাই, এটা তো অসুবিধা নাই, ঠিক আছে। তো আমি এটাকে আর করি ফ্লুইড করে দেই। আচ্ছা, এইটা ধরেন আমাদের একটা অপটিন ফর্ম। এখন আমার কথা হচ্ছে এখানে যদি অপটিন করে তাহলে আমরা কি করব, তাকে আমরা একটা ইমেল লিস্টে নিয়ে যাব, যেটা আমরা যে ইয়ের ভিতরে যখন মেলচিম্পের মধ্যে করেছিলাম, সেখানে এক্সপ্যানেলের মধ্যে এসে ফর্মের সাথে কানেক্ট করে দিয়ে সেই লিডটা মনে করেন যে ইয়ের ভিতরে পাঠিয়ে দিয়েছিলাম মেলচিম্পের মধ্যে, সেই যে কাজটা করেছিলাম। তো এখন লিস্ট তো আমরা ক্লিক ফানেলের মধ্যেই করে ফেলছি, যেহেতু এখানেই আমাদের সেই ফাংশন আছে। তো সেটা ক্ষেত্রে আমরা সেই ইন্টিগ্রেশনটা কিভাবে করব, তা ফর্ম আমরা এখানে বানাইছি, বাট বাস হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, সেটিংস থেকে দেখেন এই যে ইন্টিগ্রেশন নামে আমার একটা অপশন আছে। আমি ক্লিক করব এখানে, ক্লিক করে এই যে দেখেন ইন্টিগ্রেশন কিরকম, দুইটা ইন্টিগ্রেশন আছে আমাদের, নাল, ঠিক আছে, HTML ফর্ম, ঠিক আছে। আর একটা হচ্ছে কি আমাদের ক্লিক ফানেল ইন্টারনাল। আচ্ছা, ক্লিক ফানেল ইন্টারনাল, ওই যে দেখেন পাশে লেখা আছে অ্যাকশনেটিক্স। ওরা এই লেখাটা এখনো চেঞ্জ করে নাই। আমি বলছিলাম আপনাদের মনে হয় লাস্ট ক্লাসে যে এই ফলো আপ ফানেলেরই আগে নাম ছিল অ্যাকশনেটিক্স। তো যাই হোক, আমি এখানে যদি আমি মেল সিম কানেক্ট করে রাখি, গেট রেসপন্স কানেক্ট করে রাখি, অর্থাৎ আমরা যদি অন্য থার্ড পার্টি অটো রেসপন্ডার এই সফটওয়্যারের সাথে কানেক্ট করে রাখি, তাহলে আমার এইখানে সেই অপশনগুলো চলে আসবে। তো আমি যেহেতু কিছুই করি নাই, বাই ডিফল্ট আমার এখানে আসছে যে আমি থার্ড পার্টি কোনো HTML ফর্ম ইউজ করতেছি, নাকি আমি ক্লিক ফানেলের যে নেটিভ ভিতরের যে ইন্টারনাল ইন্টিগ্রেশনটা আছে সেটা ইউজ করব। তো আমি সেটা ইউজ করব। এই যে এবার দেখেন কি হবে, আমি এইটা কি করব, এবার আমি এখানে যারা ইনফরমেশন সাবমিট করবে তাদের
লিস্টে অ্যাড করব, যে অ্যাড টু লিস্ট, রিমুভ ফ্রম লিস্ট, ইমেল নোটিফিকেশন, বিভিন্ন অপশন আছে। অ্যাড ট্যাগ, ওই যে ট্যাগের কথা বলছিলাম আমরা, ঠিক আছে, সেই ট্যাগ আমি এখানে এই যে অ্যাড ইউর ট্যাগ হিয়ার, আমি ট্যাগ কি করতে পারি। তো যাই হোক আমরা কি করবো, অ্যাড টু লিস্টে যাব। অ্যাড টু লিস্ট করলে এবার দেখেন আমাদের সেই যে লিস্টে এবার চলে আসছে এখানে FM-1। এই যে আমরা এটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে নোটিফিকেশন এসে গেছে যে কানেক্টেড। তো এবার আমাদের এই ফর্মের মধ্যে যখন কেউ ইনফরমেশন দিয়ে সেই বাটনে ক্লিক করবে তখন তার সেই ইনফরমেশনটা আমাদের এই যে FM-1 এই লিস্টের ভিতরে চলে আসবে। এই হচ্ছে কি আমাদের ক্লিক ফানেলের ইন্টারনাল যে মানে লিস্টের সাথে আমাদের ফর্ম ইন্টিগ্রেশনের যে কাজটা, এইটা হচ্ছে সেই কাজটা। এরপরে আসি আমরা ব্রডকাস্টে। যেহেতু আমাদের কোনো ব্রডকাস্ট ফানেল এখনো করা নাই, তো আমরা এখানে ক্লিক করে সেই ব্রডকাস্ট ফানেলটা করতে পারি। আমরা করলাম। এবার দেখেন আমার ব্রডকাস্ট ফানেলের একটা নাম দিলাম, আমার দিলাম ফার্স্ট বিকাস্ট, সংক্ষেপে লিখি ফার্স্ট বিকাস্ট ক্যাম্পেইন। জাস্ট আমি একটা যেন একটা নাম দিলাম। আচ্ছা, নাম দেওয়ার পরে এবার ব্রডকাস্টের টাইপ কি হবে, এখানে আমি টাইপ করতে পারি। যেমন এখানে দেখেন সিলেক্ট ওয়ান অফ দ্য বিল্ট ইন অর থার্ড পার্টি অ্যাপস বিলো। আচ্ছা, আমার কথা হচ্ছে যে বিল্ট ইন এবং থার্ড পার্টি বলতে যেটা বোঝায় ওরা, সেটা হচ্ছে যে বিল্ট ইন হচ্ছে ক্লিক ফানেলে, এখানে বিল্ট ইন যে আমি ক্লিক ফানেলের ভিতরে যে ইন্টারনাল যে লিস্ট তৈরি করেছি সেইটার মাধ্যমে আমি ক্যাম্পেইনটা করব এবং আমি সেটার মাধ্যমে মেইলটা পাঠাবো। অথবা আমার এই যে থার্ড পার্টি অনেক সফটওয়্যার আছে যেগুলোর সাথে আমি মেইলচিম কানেক্ট গেটওয়ে ক্লিক ফানেল কানেক্ট করতে পারি। সেক্ষেত্রে দেখেন সেই মেইলচিম, এই যে দেখেন সেই মেইলচিম আছে, তারপরে সেই গেট রেসপন্স আছে, অ্যাওয়েবার আছে, অ্যাক্টিভ ক্যাম্পেইন আছে। এই চারটা তো আমরা আগেই দেখেছিলাম। এরপরে ইনফিউশনসফট, কাজাবি, ম্যাডমিমি, হ্যাঁ, তারপরে এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম এখানে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। জুম, তারপরে যে শিপ স্টেশন, ঠিক আছে, এরা ওই যে কামিং সুন, এটা মনে হয় এখনো না আর কি, মানে ফুল ফাংশনাল না। তো যাই হোক, আমি এখান থেকে যে কোনো একটা করতে পারি। আমার যদি এগুলোর ধরেন আমি ক্লিক ফানেলের নেটিভ যেটা মানে ইন্টারনাল যেটা আছে সেটা ইউজ করব না, সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি এইখান থেকে যেটা আমার দরকার সেটা আমি ইউজ করতে পারি। আমি ধরেন মেইলচিম ইউজ করব, তো সেটা সিলেক্ট করতে পারি। তো যেহেতু আমার করা নাই, আমি ক্লিক ফানেল দিয়ে দেখাচ্ছি। তো ক্লিক ফানেল আমি সিলেক্ট করলাম। আচ্ছা, এরপরে আমার গ্রুপ ট্যাগ, ঠিক আছে, আমার যদি এখানে গ্রুপ ট্যাগের দরকার হয়, ঠিক আছে, এই যে লেখা আছে দেখেন ক্রিয়েট এ গ্রুপ or save this broadcast to a group you have already created। অর্থাৎ আমি যেটা আগে ক্রিয়েট করেছি সেই গ্রুপের সাথে এটা ট্যাগের সাথে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা দরকার নেই, আমি সেটা করলাম না। হু উইল রিসিভ দিস ব্রডকাস্ট, আমি এখান থেকে আমি ব্রডকাস্টটা কে পাবে আমি মেল লিস্ট সিলেক্ট করে দেবো যে এই ব্রডকাস্টটা কে দেখতে পাবে। তো সেক্ষেত্রে আমার যদি মাল্টিপল ইমেল লিস্ট থাকে আমি সেটা এখানে কানেক্ট করতে পারবো। যেহেতু আমার একটাই আছে, আমি একটা কানেক্ট করলাম। তারপর অ্যাড ফিল্টার রুলস, ঠিক আছে, আমি যদি সেই ফিল্টার করতে চাই সেক্ষেত্রে আমি সেই ফিল্টারটা এখানে করতে পারি, ঠিক আছে, যদি আমার দরকার হয় ফিল্টার করার। তো এটা আমাদের নর্মালি লাগবে না। তারপরে আমি নেক্সটে যাব। এরপরে হচ্ছে গিয়ে আমি এখান থেকে কি করব, অ্যাড টু লিস্ট, সিলেক্ট ইন্টারনাল অ্যাকশন, অ্যাড টু লিস্ট করে দিলাম। তারপরে সেন্ড নাও। এই যে ব্রডকাস্টের ক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমি চাইলে এখনই মেল সেট করব, এখনই পাঠিয়ে দেব ব্রডকাস্টে আমি যেটা বলছিলাম। অথবা আমি কি করতে পারি যে একটা টাইম শিডিউল করে রাখবো, সেই শিডিউল টাইম অনুযায়ী হচ্ছে কি আমি ক্যাম্পেইনটা পাঠিয়ে দেব, ঠিক আছে। সেক্ষেত্রে আমি যেমন আজকে 9 তারিখ আছে, আমি 15 তারিখ স্কেজুয়াল করে রাখলাম, সেই 15 তারিখে আমি এই ক্যাম্পেইনটা অটো সেন্ড হয়ে যাবে। বাট এটা কিন্তু আমার ফলো আপ বা ওইরকম অটোমেশন ফানেল না। অটোমেশন ফানেল বা আমি ফলো আপ ফানেল যেটা বলছিলাম তখন, যে একটার মধ্যে অনেকগুলো মেইলের সিকোয়েন্স থাকবে, 5টা 7টা মেইল সেট করে সেটা আমি ফলো আপ করবো পার্ট বাই পার্ট, একটার পরে একটা যেতে থাকবে। কিন্তু এখানে কিন্তু আমার সিঙ্গেল মেইল, এখানে কিন্তু সেরকম না। ভাই আমি পারি এখন শিডিউল করে রাখবো, সেটা আমি পরে পাঠাবো, অথবা আমি সেন্ড নাও করে দেবো, এখনই আমার মেইলটা চলে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সেন্ড লিস্ট কাউন্ট। এখানে আমার যেহেতু কোনো সাবস্ক্রাইবার নাই সেক্ষেত্রে এখানে 0 আসছে। যদি আমাদের 500 সাবস্ক্রাইবার থাকতো তাহলে এখানে লিস্ট কাউন্টের জায়গায় আসতো, ঠিক আছে।
আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমরা নেক্সটে যাব। নেক্সটে গিয়ে এবার আমাদের বাদ বাকি যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে যে গ্রুপ ট্যাগ ট্যাগ সব দেওয়া হয়ে গেছে, রুলস কিছু করি নাই, সেন্ড ইমিডিয়েটলি। এবার আমরা করে দিলে আমাদের এই যে এটা সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কিন্তু এখানে যে ইমেল টেমপ্লেট আগে কি মেসেজ দেব সেইগুলো কিছু করা ছিল না, বিধায় আমাদের ওই অপশনগুলো কিন্তু এখানে আসে না। এই যে ব্রডকাস্টার, ক্লিক ফানেল ইন্টারনাল, হ্যাঁ, তারপরে হচ্ছে কি অ্যাকশন কি হবে, অ্যাড টু লিস্ট, তারপরে হচ্ছে আমাদের সেই লিস্টের নাম দেওয়া আছে। এই হচ্ছে কি আমাদের যেটা মানে কি নর্মালি আমরা ব্রডকাস্ট ক্যাম্পেইন যেটা করি ক্লিক ফানেলের মধ্যে সেই কাজটা। ঠিক আছে, তো এই কাজগুলো আমাদের জানা থাকা দরকার আছে, কারণ অনেক সময় অনেক ক্লায়েন্টের লাগে, কিন্তু নর্মালি বেশিরভাগ ক্লায়েন্ট যারা হচ্ছে গিয়ে শুধু ইউজ করে এই যে ক্লিক ফানেলের যে শুধু ক্লিক ফানেলের $97 প্যাকেজটা ইউজ করে, তো তাদের জন্য আমাদের এত কিছু করার দরকার হয় না, কারণ তাদের তো ওই ফাংশনেই থাকে না, তারা হয়তো থার্ড পার্টি সফটওয়্যারই বেশিরভাগ ইউজ করে। ঠিক আছে, আর সেটা করার একটা কারণ আছে, যেটা যে এখান থেকে মেল পাঠাতে হলে আবার এসএমটিপি ইন্টিগ্রেশন করতে হয়, সেই এসএমটিপি আবার আলাদা করে কেনা লাগে, ওইটা করতে চায় না অনেকেই, তার চেয়ে সবাই কি করে একটা থার্ড পার্টি অটো রেসপন্ডার ইউজ করে নেয়। ঠিক আছে, এরপরে ফলো আপ ফানেলে ওই ঘটনা ওই একই রকম অনেকটা, শুধু মনে করেন যে আমরা সেখানে ওই আলাদা আলাদা মেইল সেট করে সেটা পাঠাতে পারি। এই হচ্ছে কি আমাদের ব্যাপার। তো আপনারা একটু কাজ করবেন, যেটা বাসায় আজকে যেটা সবার কাজ থাকবে, আমি তো 1-1.5 ঘন্টা হয়ে গেছে কথা বলতেছি। ঠিক আছে, তো যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই ফলো আপ ফানেলের ফাংশনগুলো একটু দেখবেন সবাই। ঠিক আছে, একটা দুটি ফলো আপ ফানেল সেট করবেন, আর যেখানে যেখানে সমস্যা হবে সেগুলো একটু নোট রাখবেন। আর যেটা হচ্ছে কি আপনারা পেজ তৈরি করতেই থাকবেন। ঠিক আছে, পেজ তৈরি করা থামা যাবে না, কারণ নেক্সট ক্লাস থেকে আমরা অন্য মডিউলে চলে যাব, আমরা মেম্বারশিপ সাইট তৈরি করা সেটা শিখবো। ঠিক আছে, মেম্বারশিপ সাইট তৈরি করা শিখবো। এরপরে ব্যাকপ্যাকটা দেখবো, ব্যাকপ্যাকের সেটআপটা একটু জানা দরকার, কারণ ব্যাকপ্যাকটা অনেক ক্লায়েন্টেরই লাগে। ঠিক আছে, তো আমরা এই সেলস ফানেলের যে কাজগুলো আমরা করতেছিলাম, তো সেই কাজগুলো মোটামুটি এই ক্লাস পর্যন্ত আমরা এন্ড করে দেবো, পরের ক্লাস থেকে নতুন জিনিস শিখতে শুরু করব। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন পেজ তৈরি করতে থাকবেন। এই যে এক পেজ যেহেতু আপনারা দিয়ে দেওয়ার কথা বলছেন, সেক্ষেত্রে আপনারা ওই যে ক্লিক ফানেলের যে মেইন পেজটা আছে সেই পেজটা বানান। এরপরে হচ্ছে কি ওই গেট রেসপন্সের পেজটা বানাইতে পারেন, অ্যাওভারের পেজটা বানাইতে পারেন, এরকম কিছু কিছু যেগুলো বড় বড় অনেক সাইট আছে তাদের একদম ডাইরেক্ট কপি করে ফেলানোর চেষ্টা করেন। ঠিক আছে, এটা করেন। তবে আরেকটা জিনিস সেটা কি করবেন, এখানে আমি আরেকটু কথা বলে দেই, আপনারা যখন এরকম বড় কোনো ব্র্যান্ডের সাইট কপি করবেন, তখন এখানে একটা কাজ করবেন, এই যে দেখেন সার্চ ইঞ্জিন, এটাকে হাইড করে দেবেন। এটা কিন্তু মাস্ট করবেন, নাইলে কিন্তু আপনার কাছে আবার লিগ্যাল ইনফরমেশন মানে লিগ্যাল ইস্যু হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, আপনাদেরকে আমি একটা গল্প বলি, গল্প না সত্যি, কিন্তু গল্পের মতো ব্যাপারটা। আমি 2017 সালের দিকের কথা এটা। ঠিক আছে, তখন হলো ক্লিক ফানেল এরকম কাজ করি। ঠিক আছে, তো আমি কি করলাম যে ক্লিক ফানেলের কিছু টেমপ্লেট আমি ক্লায়েন্টকে মনে করেন যে দেখানোর জন্য, অনেক ক্লায়েন্ট আছে কি যারা ওয়ার্ডপ্রেস ইউজ করে বা অন্য কোনো সফটওয়্যার ইউজ করে, তারা তাদের কাছে ওরকম হয়তো টেমপ্লেট থাকে না, এরকম বিভিন্ন সময় হয়। তো আমি কি করছি, কিছু ডেমো টেমপ্লেট ক্লিক ফানেলের বানাইয়ে রাখছি আমি। ঠিক আছে, ক্লিক ফানেলের কিছু টেমপ্লেট সেটা আমি বানাইয়ে আমি রেখে দিছি জাস্ট ক্লায়েন্টকে দেখানোর জন্য, আর কিছু না। সেই ক্লিক ফানেল কি করছে, আমার বাসায় মনে করেন যে ওদের পাঠাই দিছে, চিঠি পাঠাই দিছে আমার বাসায়, মনে করেন বড় একটা খামের ভিতরে চিঠি আসছে। তা আমি তো তখন ভাড়া থাকি ওই যে ইয়াতে আমার পলাশনগরে। তা এরপরে বাড়িওয়ালা এসে আমার বলতেছে কি যে তোমার আসছে আমেরিকা থেকে, তোমার চিঠি আসছে। আমি তো শুনে অবাক, আমেরিকা থেকে আমার চিঠি আসবে কি, আমার তো সেখানে কেউই নেই, আত্মীয় স্বজন নাই, বা ওরকম চিঠি পাঠানোর মতো তেমন বন্ধু বান্ধবও নাই, কারণ যারা আছে তাদের সাথে তো এমনি অনলাইনে কথাবার্তা হয়, তো চিঠি পাঠাইলো কেন? ঠিক আছে, তো পরে আমি একটু হয়েছি ওই ইউপিএস এর মাধ্যমে পাঠাইছি আর কি। তো যাই হোক, এখন আমি ঘটনা কি, তা আমি পরে চিন্তা করলাম যে বাড়িওয়ালা আবার একটু মানে অত বেশি শিক্ষিত না, তা সে কি মনে করে কি বলছে যে নিয়ে আসি। তা ঠিক নিয়ে এসে চিঠি খুলে দেখিছে, মনে করেন যে আমার ক্লিক ফানেল থেকে আসছে। আমি আপনাদের যদি সময় হয় কখনো কেউ যদি আসেন, আমার কাছে সেই চিঠি আছে, এখন আমি খুব যত্ন করে রেখে দিছি খাম টাম সহকারে। ঠিক আছে, তো ওইটা আপনাদের দেখাবেন, সেইখানে বিশাল লেখা। এরপরে আমার ফেসবুকে মনে করেন ওদের যে অ্যাটর্নি, ঠিক আছে, ওদের যে মানে লয়ার, সে আমার ফেসবুকে নক দিছে, আমার মেইলে মেইল করছে।
এবারে বলতেছে যে তুমি এরকম ই করছো কিসের জন্য, ঠিক আছে, এগুলো আমাদের ব্র্যান্ড, এগুলো আমাদের কপিরাইট, এগুলো তুমি ইউজ করতে পারো না। তো পরে আর কি ওর সাথে ফেসবুকে সেটিং করাম, বললাম কি যে আমি তো শুধু ক্লায়েন্টকে দেখানোর জন্য, আমি তো এরকম ফ্রিল্যান্সার ক্লিকফানেলের কাজ করি ক্লায়েন্টের জন্য, তো আমি জাস্ট ক্লায়েন্টদের দেখানোর জন্য আমি এটা বানাই রাখছি, ঠিক আছে। তো পরে জিনিসটা ও বুঝতে পারছে যে আসলে কেন করছি। পরে যে ও আমাকে বললো কি যে ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাদের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোর জায়গায় তুমি এই যে লরিম ইপসেম বা ডেমো, যে কোনো ডেমো কন্টেন্ট ইউজ করো, আর ছবিগুলো জায়গায় তুমি প্লেস হোল্ডার ইউজ করো, জাস্ট লেআউট কালার কম্বিনেশন যা কিছু আছে সেটা সেরকম থাকুক, তুমি ফন্ট সাইজ টাইজ সব কিছু ঠিকঠাক রেখে ডিজাইন ঠিক রেখে তুমি কন্টেন্ট চেঞ্জ করে ফেলো, তাইলে আর কোনো অসুবিধা নেই। পরে আমি আবার বসে 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 সেই সবগুলো পেজে এই কাজ করছি, বুঝছেন। তো যার জন্য বললাম যে আপনার যেটা করবেন এরকম বড় ব্র্যান্ডের যখন তৈরি করবেন তখন এরকম জেনারেলে গিয়ে ক্লিকফানেলের এখান থেকে এই যে সার্চ ইঞ্জিন এটা হাইড করে দেবেন। তো হাইড করে দিলে এটা সাধারণত সার্চ ইঞ্জিনে আর দেখা যাবে না, ঠিক আছে, সার্চে আসবে না, আর একটু খুঁজে পেতেও সময় লাগবে, তা বেশি একটা অসুবিধা হবে না, ঠিক আছে। আর পরে এটা ডিলিট করে দেবেন, যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে ডিলিট করে দেবেন। এই আর পারলে যদি ডেমো কন্টেন্ট দিয়ে করতে পারেন লেআউট কালার কম্বিনেশন ঠিক রেখে, তাহলে তো সে অনেক ভালো হয়। এই হচ্ছে কি ব্যাপার, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর কি বলবো, এই তো অনেক কথাই বললাম আজকে। ধন্যবাদ সবাইকে। চিন্তা করেছে ভাই, একবার অল্প